আরে তুই এখন আমারে চিনিসনি। আমি যদি আমার পুরনো রূপ ধরি তাহলে এখানে একটা মানুষও বেঁচে থাকবে না। যা, এবার উপরে যা। ইয়োর টাইম ইজ ওভার। এটা বলেই রাস্তার কোমর থেকে G18টা বের করে পুরো 6টা গুলি রাফির বুকে মেরে দিল। রাফি বুঝে ওঠার আগেই কয়েক সেকেন্ডের মধ্যে হঠাৎ রাজ এমনটা করবে এটা কল্পনারও অতীত। আচমকাভাবে কয়েক সেকেন্ডের মধ্যে ঘটে গেল ঘটনাটা। রাজের সামনে রাফির মৃতদেহ পড়ে আছে। রাজ এবার উঠে দাঁড়ালো। রানা আর দূরে না থেকে রাজকে এসে ধরল। রাজ, কারণ রাজের মাথা থেকে এখনো রক্ত পড়ছে। আর কিছু পোলাপান নিলয়কে ধরে উঠে দাঁড় করালো। রানা রাজকে ধরে নিচে চলে আসতে লাগলো। রাজ পিছন ফিরে নিলয়ের দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে চলে আসতে লাগলো। নিলয় পেছন থেকে কিছু বলার চেষ্টা করলো, বলতে পারলো না। কি বা বলবে নিলয়? বলার মতো ভাষা বা মুখ কোনোটাই তার নেই। রানা রাজকে ধরে সেখান থেকে নিয়ে চলে এলো। তারপর হসপিটাল গিয়ে মাথায় ব্যান্ডেজ করে নিল। তারপর রানা আর রাজ বাসায় চলে এলো। রাজ আর রানা বসে আছে মুখোমুখি। তখন রানা বলল, এখন কি করবি? কি আর করব, সন্ধ্যার সময় গাড়িতে উঠবো। আজকের রাতটা থাক অন্তত, কাল সকালে যাস। না, আমার কাজ আছে, চলে যেতে হবে। তাহলে এখানে আর আসবি না? আর আসবো কয়েকদিন পর পর, তোর সাথে দেখা করে যাব। তা না হয় বুঝলাম, কিন্তু তুই নাই, তাই আর এখানে থাকতে আর ভাল লাগে না। কার সাথে আড্ডা দিব? কার সাথে কি করব? আরে দেখবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আরেকটা কথা, নীলের সাথে সম্পর্ক আগের মতো করে নিবি। কখনোই সম্ভব না। ওর মতো বেঈমানের সাথে বন্ধুত্ব কখনোই না। ওর মতো বন্ধু থাকার চেয়ে না থাকাই ভালো। আরে এখানে তোর কোনো দোষ নেই, সব খেলা খেলছে তুই রাফি। তুই তো জানিস নীল একটু কম বুঝে, যার ফলে আজ এই পরিস্থিতি। আমি এই বিষয়টা এখনো মেনে নিতে পারছি না। আর নীলয় কিভাবে বুঝতে পারবে? বুঝলাম, কিন্তু আমি নিলয়ের সাথে সম্পর্ক ঠিক করতে পারবো না। এটাতে অন্তত তুই জোর করিস না। সেটা তোর ব্যক্তিগত ব্যাপার। আমি বললাম, জাস্ট একবার বললাম। এখন তুই চাইলে নীলের সাথে মিশতে পারিস, নাও মিশতে পারিস। আমি তোকে জোর করব না। ভাবতেছি আমিও ঢাকায় চলে আসব এক্সাম শেষ করে। ঢাকায় এসে করবি কি তুই? আরে তোর হয়তো মনে নাই, ঢাকায় আমার মামা থাকে। সেখান থেকে পড়াশোনা করব তোর সাথে। এখানে আমার একা একা ভালো লাগে না। আচ্ছা সেটা নয় পরে দেখা যাবে, আগে এক্সাম শেষ হোক। হুম। আরও টুকটাক কথা বলতে লাগলো রাজ আর নিলয়। এমন সময় রাজের ফোনটা বেজে উঠল। রাজ ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে নাদিয়া। রাজ ফোনটা রিসিভ করে নাদিয়ার সাথে কথা বলতে লাগলো। রানার বসে না থেকে বাইরে চলে গেল দুপুরের খাবার আনতে। রাজ নাদিয়ার সাথে 5 মিনিটের মতো কথা বলে ফোনটা রেখে দিল। কিছুক্ষণের মধ্যেই রানা খাবার নিয়ে আসলো। তারপর দুজনে খাবার খেয়ে যে যার রুমে চলে গেল, কারণ দুজনেই ক্লান্ত। রাস্তার রুমে এসে শুয়ে পড়ল, কারণ একে তো সারা রাত ঘুম হয়নি, একটু আগে আবার এত কাঁচা কাহিনীর সাথে রাজের মাথাটাও ব্যথা করছে আঘাত পাওয়ার কারণে। রাত শুয়ে পড়তেই কিছুক্ষণের মধ্যে ঘুমের দেশে পাড়ি জমালো। প্রায় সন্ধ্যার সময় রানা রাজকে ডেকে দিল। রাজ ফ্রেশ হয়ে নিচে নামলো, রেডি হয়ে তার ব্যাগটা নিয়ে। তারপর দুজনে রাজের ডিনার করে বাস স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। রানা যাচ্ছে রাজকে এগিয়ে দিতে। রাজ আর রানা যাচ্ছে বাস স্টেশনের দিকে। এমন সময় রানা বলল, এটা কথা শুনলাম, কি কথা? নিলয় নাকি তার বাসায় চলে যাবে এক্সাম শেষ করেই। এখানে নাকি আর থাকবে না। ও আচ্ছা, তা নীলয়ের বাসা জানি কই? কেন, তোর মনে নাই নিলয়ের আসল বাসাও তো ঢাকায়? না, আমার মনে ছিল না। তা ঢাকার কোথায় থাকে ওরা? সেটা আমিও জানি না। ও আচ্ছা, এসব কথা বাদ দে, চল, দেরি হয়ে যাবে। চল, দেরি হয়ে যাবে। তারপর রানা আর রাজ বাইকে করে চলে এলো বাস স্টেশনে। রানা একটা টিকিট কেটে রাজকে বাসে উঠিয়ে দিয়ে রাজের সাথে কিছু কথা বলে রাজকে বিদায় দিয়ে চলে গেল। তারপর কয়েক মিনিটের মধ্যে বাস ছেড়ে দিল ঢাকার উদ্দেশ্যে। রাজ নিহাকে ফোন দিয়ে জানিয়ে দিল সে গাড়িতে উঠে পড়েছে। তারপর রাজ নাদিয়াকে ফোন দিয়ে কথা বলতে লাগলো। প্রায় 8-10 ঘন্টা জার্নি করে রাজ ঢাকায় চলে এলো। রাতে প্রায় অধিক সময় নাদিয়ার সাথে কথা বলতে বলতে কাটিয়ে দিয়েছে, তাই তেমন প্যারা হয়নি রাজের। তারপর রাজ একটা গাড়ি নিয়ে বাসায় চলে এলো। বাসায় এসে কলিং বেল চাপ দিতেই নিহা এসে দরজা খুলে দিল। মনে হয় রাজের জন্যই অপেক্ষা করছিল। রাজের মাথায় এখনো ব্যান্ডেজ করা। রাজের মাথায় ব্যান্ডেজ করে নিহা উত্তেজিত হয়ে বলল, কিরে, তোর মাথায় ব্যান্ডেজ কেন?
নিশ্চয়ই সেখানে গিয়েও মারামারি করেছিস। আরে না, ওয়াশরুমে পড়ে গেছিলাম, তাই একটু মাথায় চোট পেয়েছি, কিছুই হয়নি। আমার তো বিশ্বাস হচ্ছে না তোর কথা। তোর বিশ্বাস নিয়ে আমার কোনো কাজ নেই, সর সামন থেকে, অনেক জার্নি করে এসেছি, ঘুম পাচ্ছে। এই বলে রাজ তার রুমে চলে গেল। ব্যাগটা বিছানায় ফেলে দিয়ে গা এলিয়ে দিল বিছানায়। ক্লান্ত থাকায় কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ল রাজ। প্রায় 2-3 ঘন্টা ঘুমানোর পর রাজের ঘুম ভাঙল কারো কোমল হাতের স্পর্শে। রাজ চোখ খুলে তাকিয়ে দেখে নাদিয়া তার মাথার পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। রাজ নাদিয়াকে বলল, কখন এসেছো? এই তো আধা ঘন্টা হবে। আমাকে ডাকোনি কেন? আমি এসে দেখলাম তুমি ঘুমিয়ে আছো, আর অনেক জার্নি করে এসেছো, তাই আর ডাকিনি। আচ্ছা তুমি এখন যাও, আম্মা এসে দেখে ফেললে খবর আছে। তোমার আম্মু তো আমার বাসায় গেল, আন্টির কাছ থেকে শুনলাম তুমি এসেছো, তাই আর দেরি না করে চলে এলাম। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। তোমার মাথায় কি হয়েছে? ঘুমের মধ্যেও হাত দিলে ব্যথা পাচ্ছ? আসলে ওয়াশরুমে পড়ে গেছিলাম, তাই একটু চোট লেগেছে। এটা বলে রাজ ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে বের হয়ে নাদিয়াকে নিয়ে নিচে নেমে এলো। রাজ আর নাদিয়া নিচে নেমে দেখে নিহা সোফায় বসে বসে ফোন চালাচ্ছে। রাজ আর নাদিয়া গিয়েও সোফায় বসে পড়ল। তখন নিহা বলল, কি রে, প্রেম করা হলো তোদের? না, হয় নাই, এখন করব। এই বলে নাদিয়া নিহার সামনে রাজের গালে কিস করে দিল। তা দেখে নিহা বলল, এই কিরে, তোর লজ্জা শরম নাই? আমার সামনে বসে আমার ভাইকে কিস করছিস? আমি আমার জামাইকে কিস করেছি, এখানে লজ্জা পাওয়ার কি আছে? বিয়েই হইল না, আবার জামাই? যত সব ঢং। হয়নি তো কি হয়েছে, হবে। আমার জামাইকে আমি 100 বার কিস করব, তোর কোনো সমস্যা? এটা বলে নাদিয়া আবার রাজের গালে কিস করে বসলো। তখন নিহা বলল, আমার কোনো সমস্যা নেই, তোরা কিস করলি নাকি আরো অন্য কিছু করলি আমার দেখার সময় নেই, তোরা থাক, আমি গেলাম। এটা বলে নিহা সেখান থেকে উঠে তার রুমে চলে গেল। রাজ আর নাদিয়া একসাথে হেসে উঠল। রাজ কিছু না বলে নাদিয়ার গালে একটা কিস করে বসলো। নাদিয়াও কিছু বলল না। এভাবেই যেতে লাগলো দিন। নাদিয়া আর রাজের খুনসুটিময় ভালোবাসা দিন দিন বাড়তে লাগলো। তাদের খুনসুটি দুষ্টুমির মধ্যে দিয়ে দিন যেতে লাগলো। এভাবেই দেখতে দেখতে চলে গেল অনেক দিন। আর মাত্র একটা পরীক্ষা বাকি। রাজ আর নাদিয়া দোলনায় বসে আছে, আর নিহা ছাদের এক কোণে একটা চেয়ারে বসে বই পড়ছে। রাজ নাদিয়ার কোলে মাথা দিয়ে শুয়ে পড়ল। তখন নাদিয়া বলল, কাল থেকে তো আমার পরীক্ষা শেষ। কালকে বাসায় এসে আমাদের ভালোবাসার কথা জানাবো। আচ্ছা ঠিক আছে, তবে একটা কথা, কালকে কিন্তু আমাকে কলেজের সবার সামনে গোলাপ দিয়ে প্রপোজ করতে হবে। আচ্ছা ঠিক আছে, করব। আচ্ছা, প্রপোজ পরে করিস, আগে বাসায় গিয়ে পড়তে বস দুজন। এই কাল না তোদের পরীক্ষা? ভালো ছেলেদের বেশি পড়তে হয় না, অল্প পড়লেই হয়। তুই গাধি, তুই পড়। রেজাল্টের সময় দেখবো না কত ভালো পড়ছিস, কে কত বড় কথা। এখন যা রুমে গিয়ে পড়তে বস। আর নাদিয়া, তুইও যা পড়তে বস, ওর চক্করে তোর পড়াশোনাও দিন দিন লাটে উঠছে। তারপর কেউ আর কোনো কথা বলল না। নাদিয়া তার বাসায় চলে গেল। রাজও তার রুমে গিয়ে পড়তে বসলো। পরের দিন সবাই যথাসময়ে পরীক্ষা দিতে গেল। পরীক্ষা শেষ হওয়ার 10 মিনিট আগে নিহা বেরিয়ে পড়ল। রাজ আর নাদিয়ার জন্য অপেক্ষা করছে, কিন্তু কেউ আসছে না। তাই নিহা বিরক্ত হয়ে বাসার দিকে হাঁটা দিল। কিছুক্ষণ পর সবার পরীক্ষা শেষ হলো। রাজ আর নাদিয়া বেরিয়ে দেখে নিহা কোথাও নেই, হয়তো বাসায় চলে গেছে। শেষ পরীক্ষা, তাই সবাই ক্যাম্পাসে দাঁড়িয়ে একটু কথা বলতে বলতে আড্ডা দিতে লাগলো। আসার সময় রাজ একটা গোলাপ নিয়ে এসেছে। রাজ সবার সামনে নাদিয়ার সামনে হাঁটু গেড়ে বসে গোলাপটা এগিয়ে দিয়ে বলল, যদি আমি গুছিয়ে ঠিকঠাকভাবে প্রপোজ করতে পারি না, তবুও প্রপোজ করছি, শুধু তোমার কথা ভেবে। জানি না ভালোবাসা কাকে বলে, আমি ভালোবাসায় বিশ্বাস করতাম না, কিন্তু তোমায় দেখার পর আমার মনে এক অদ্ভুত অনুভূতি সৃষ্টি হয়। তোমার কাছে থাকলে তোমার প্রতি এক অদ্ভুত টান অনুভব করি। তুমি যখন কাছে থাকো না, তখন পুরো দুনিয়া অন্ধকার লাগে। এই পৃথিবীতে তুমি ছাড়া আমি অসম্পূর্ণ। তোমায় দেখলে শুধু একটা কথাই মনে পড়ে, সৃষ্টিকর্তা তোমাকে শুধু আমার জন্যই নিজ হাতে সৃষ্টি করেছেন। এগুলো যদি ভালোবাসা হয়, তাহলে আমি তোমাকে অনেক ভালোবাসি, যা হয়তো কখনো বলে প্রকাশ করতে পারবো না। আমি চাইলে আমি তোমার জন্য পুরো পৃথিবীর সাথে লড়তে রাজি। তুমি আমার হাতে হাত রাখলে আমি পুরো পৃথিবীর ভালোবাসা তোমাকে এনে দিতে রাজি। তুমি কি হবে আমার জ্যোৎস্না রাতের হাতে হাত রেখে চাঁদ দেখার সঙ্গী? তুমি কি হবে আমার আয়নের আম্মু? তুমি কি হাঁটবে আমার হাত ধরে শীতের দিনে ছোট ছোট ঘাসে জমে থাকা শিশির বিন্দুর উপর দিয়ে? অবশেষে একটা কথাই বলতে চাই, ভালোবাসি, অনেক ভালোবাসি, অসম্ভব ভালোবাসি।
নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসি তোমায় আয়নের আম্মু। রাজ নাদিয়াকে প্রপোজ করে হাসি মুখে তার দিকে তাকিয়ে আছে গোলাপটা এগিয়ে দিয়ে। এমন সময় কেউ একজন রাজকে পেছন থেকে লাথি দিল। রাজ গিয়ে পড়ল নাদিয়ার পায়ের সামনে। রাজ কিছু বুঝে ওঠার আগেই এটা হয়ে গেল। রাজ তাকিয়ে দেখে 6-7টা ছেলে তার সামনে দাঁড়িয়ে আছে হকি স্টিক নিয়ে, আর তার মধ্যে একজন রাজকে লাথি মেরেছে। রাজ কিছু বুঝতে পারছে না কেন তাকে মারা হলো। রাজ কিছু বলতে যাবে তার আগে এই ছেলেটা আবার রাজকে মারতে আসলো। রাজ আর দাঁড়িয়ে না থেকে ছেলেটার বুকে দিল এক লাথি। লাথি খেয়ে ছেলেটা দূরে গিয়ে ছিটকে পড়লো। এটা দেখে বাকি ছেলেগুলো রাজকে মারতে আসলো। রাজ তাদের হকি স্টিক নিয়ে তাদেরই মারতে লাগলো। রাজ হকি স্টিক দিয়ে এক এক করে সবাইকে মারতে লাগলো। সবাইকে মেরে প্রায় আধমরা করে ফেলেছে রাজ। রাজ ছেলেগুলোকে মারছে, এমন সময় কেউ পেছন থেকে রাজের মাথায় হকি স্টিক দিয়ে দিল এক বাড়ি। রাজ মাথায় হাত দিয়ে ঘুরে দেখে তার সামনে নাদিয়া হাতে একটা হকি স্টিক নিয়ে দাঁড়িয়ে আছে। এটা দেখে রাজের মাথা ঘুরতে লাগলো। রাজ কিছু বুঝতে পারছে না, সব কিছু যেন ধোঁয়াশা লাগছে তার কাছে। তখন রাজ নাদিয়াকে উদ্দেশ্য করে বলল, নাদিয়া, তুমি এটা কি করলে? ঠিক তেমনটাই করেছি যেমনটা তুই আমার ভাইয়ের সাথে করেছিলি। তোমার ভাইকে? আমি তোমার ভাইয়ের সাথে কি করেছি? নিলয়, আমার কলিজার টুকরো ছোট্ট ভাই, যাকে তুই 4 মাস আগে মেরে হসপিটালে পাঠিয়েছিলি। আমার ছোট কলিজার টুকরো ভাই 3 মাস হসপিটালের বেডে শুয়েছিল। আমি শুধু চেয়ে দেখছিলাম কিছু করতে পারি কিনা। শুধু তোর কারণে আমার ভাইয়ের এই অবস্থা হয়েছিল। আজ তোকেও ঠিক তেমনভাবেই হসপিটালের বেডে পাঠাবো। দেখবি মৃত্যুর যন্ত্রণা কত ভয়ানক। এটা বলে নাদিয়া রাজের বুকে দিল এক লাথি। রাজ মাটিতে গিয়ে আছড়ে পড়ল। রাজের মাথা বেয়ে রক্ত পড়ছে। রাজ মাটি থেকে উঠে হাঁটু গেড়ে বসে বলল, তার মানে তুমি আমায় এতদিন ভালোবাসোনি, অভিনয় করেছো আমার সাথে। নাদিয়া, তুমি কি সত্যি আমায় ভালোবাসোনি? ভালোবাসবো তাও আবার তোকে? কখনো সম্ভব না। না, আমি তোকে কোনোদিন ভালোবাসিনি আর বাসবও না। প্লিজ নাদিয়া, তুমি বিশ্বাস করো, আমি নিলয়কে মারিনি। তুমি ভুল বুঝছো। আমি তোমাকে অসম্ভব ভালোবাসি। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমিও তো এটাই চাই, তুই আমাকে ভালোবেসে না পেলে তিলে তিলে কষ্ট পেয়ে মরিস। আমি ভুল করতেছি তাই না? নিলয় আমার কলিজার টুকরো ভাই, প্লাস ও আমার বেস্ট ফ্রেন্ড। তাই ও আমাকে সব বলেছিল। ভয়ে বাসায় বলিনি, আমিও ভয়ে বাসায় বলিনি। আমার কলিজার টুকরো ভাইকে আমি দেখতে গিয়ে আমার কলিজা ছিঁড়ে যাচ্ছিল যে তুই এত বাজেভাবে আমার ভাইকে মেরেছিলিস। আমার ভাই 3 মাস হসপিটালের বেডে মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছিল। এত সহজে কিভাবে ভুলে যাই? আজও ঠিক সেই রকম তোর অবস্থা করব। দেখবি মৃত্যুর যন্ত্রণা কাকে বলে। এই 4 মাসে কিন্তু অনেক কিছু ঘটে যেতে পারে, যার জন্য ভবিষ্যতে তোমাকে আফসোস করতে যেন না হয় নাদিয়া। আর একটা কথা, এত ভালোবাসার পর আমাকে ঠকানোর যে সিদ্ধান্ত তুমি নিয়েছো না, এই সিদ্ধান্তটা একদিন তোমাকে কাঁদাতে কাঁদাতে ক্লান্ত করে দেবে। আফসোস করবে এই নাদিয়া? তাও আবার তোর জন্য? হাসালি আমাকে। আর তোর জন্য কাঁদবে এই নাদিয়া? তোকে প্রথম দিন সাথে দেখেই চিনতে পারি আমি সেই দিনই মারতে পারতাম তোকে, কিন্তু আমি তোকে ভালোবাসার জালে ভাসিয়ে মায়ায় ফেলে শারীরিক এবং মানসিক যন্ত্রণা দিতে চেয়েছিলাম, যেন তুই দিলে দিলে কষ্ট পেয়ে মরিস। তাই তোর এত কাছে এসে এত আপন হয়েছিলাম, আমার প্রতি মায়া বাড়িয়েছিলাম, যেটা আমার সেই প্রথম দিনের প্ল্যান, যা আজ পুরোপুরি সাকসেস। এটা বলে নাদিয়া হাসতে লাগলো। রাজ শুধু তাকিয়ে আছে অবাক চোখে নাদিয়ার দিকে। রাজের পুরো দুনিয়া অন্ধকার হয়ে আছে। রাজ শুধু ভাবছে নাদিয়া তাকে ভালোবাসেনি, তার সাথে বেইমানি করেছে, তার সাথে অভিনয় করেছে। এইসব ভাবতেই রাজের চোখের কোণে পানি চলে আসে। সত্যি রাজের আজকে মানসিকভাবে অসম্ভব যন্ত্রণা হচ্ছে। যেমনটা নাদিয়া চেয়েছিল, রাজের পুরো কলিজা ছিঁড়ে খাচ্ছে কেউ একজন, যেটা নাদিয়া। রাজ আর কিছু ভাবতে পারছে না। রাজ তখন নাদিয়াকে উদ্দেশ্য করে শুধু একটা কথাই বলল, আমার ভালোবাসাটা মিথ্যে নয়, তবে তোমার ভালোবাসাটা ছিল নিখুঁত অভিনয়, যা চলচ্চিত্রের অভিনেত্রীদেরও হার মানাবে। বেশি কিছু চাইনি, তোমাকে চেয়েছিলাম, একটু ভালোবাসার লোভে পড়েছিলাম। মৃত্যু হবে নিশ্চিত জেনে মৃত্যুকে ভয় না করে তোমাকে হারানোর ভয় করেছিলাম। কখনো তুমি আমাকে ছেড়ে যাবেন এটা সবাইকে বলেছিলাম। আজ দেখো সেটাই সত্যি হলো। তবে তুমি নিশ্চিত থাকো, আমাকে একদিন তোমার মনে পড়বেই। খারাপ সময় একদিন তোমাকে গ্রাস করবেই। আর সেদিন আমি হারিয়ে যাবো ওই দূর আকাশে। শত খুঁজেও পাবে না আমায় লক্ষ্য তারার মাঝে। তবে তুমি মিলিয়ে নিও, আমার যদি দিনগুলো ভালো কাটতে ধরে, তাহলে তুমি থাকতে পারবে না ভালো। নিভে যাবে তোমার আলোকিত জীবনের আলো। অভিশাপ দিতে হবে না,
কেননা আমার চোখের পানি একদিন তোমায় ভালোভাবে ঘুমোতে দেবে না। এমন একটা সময় আসবে, সারাদিন না খেয়ে চোখ ধোঁয়াশা দেখবে, পায়ে দাঁড়িয়ে থাকা শক্তি হারাবে, শুধু বুকের বাঁ পাশে না, ডান পাশেও যন্ত্রণা হবে। তোমার মস্তিষ্কে শুধু একজনের ছবি বেশি উঠবে। আর তখনই তোমার মনে পড়বে অতীতে একজন নির্দোষ মানুষের সাথে বেইমানি করেছিলে, অবহেলা করেছিলে। আর তখনই তুমি অনুভব করবে ভালোবাসার মানুষকে ঠকানোর কি জ্বালা। এটা বলে রাজ উঠে দাঁড়ালো। তখন 4-5টা ছেলে এসে রাজকে মারতে লাগলো। রাজ ইচ্ছে করলেই তাদের মেরে শুয়ে দিতে পারে, কিন্তু রাজ চুপ করে আছে। রাজকে মারতে দেখে নাদিয়া বলল, আমি গেলাম, তোরা ওকে মেরে আধামারা করে ফেল, যেন হসপিটালের বেডে 6 মাস শুয়ে থাকতে হয়। হাত পা সহ শরীরের প্রত্যেকটা অংশ ভেঙে ফেল, যেন আমার ভাইয়ের চেয়েও বেশি মৃত্যুর যন্ত্রণা নিজের চোখ দিয়েই দেখতে পায়। ওকে, আপনি যান। আমরা ওর এমন অবস্থা করছি যেন সারা জীবন হসপিটালে বেডে শুয়ে থাকতে হয়। আর একটা কথা, এটা ভিডিও করে আমার ফোনে পাঠিয়ে দিস, যেন আমার ভাইকে সারপ্রাইজ দিতে পারি। এটা বলে নাদিয়া সেখান থেকে চলে গেল। এদিকে ছেলেগুলো রাজকে বেধড়ক মারতে লাগলো, আর একজন ভিডিও করতে লাগলো। রাজকে মারতে মারতে প্রায় আধমরা করে ফেলেছে। রাজ কিছু বলছে না, চুপচাপ মার খাচ্ছে। রাজের শরীরে না যত আঘাত, তার চেয়ে বেশি আঘাত তার মনে। রাজের চোখের কোণে পানি জমে আছে, সাথে রাজের মাথা থেকে রক্ত পড়ছে। রাজকে মারতে মারতে আধমরা করে ফেলেছে। রাজ কোনো কথা বলছে না, চুপচাপ মার খাচ্ছে। এমন সময় কোথা থেকে যেন আবির আসলো। আবির রাজকে বাঁচাতে গেলে ছেলেগুলো এবার আবিরকে মারতে থাকে। ছেলেগুলো আবিরকে মারছে। এমন সময় কেউ একজন পেছন থেকে একটা ছেলেকে লাথি দিল। ছেলেটা লাথি খেয়ে ছিটকে পড়লো নিচে। এটা দেখে বাকি ছেলেগুলো পেছনে তাকাতেই দেখে রাজ তাদের সামনে রক্তাক্ত অবস্থায় দাঁড়িয়ে আছে। ছেলেগুলো অবাক হয়ে তাকিয়ে আছে রাজের দিকে, কেননা কয়েক সেকেন্ড আগেই তারা রাজকে মেরে পুরো আধমরা করে ফেলেছিল, কিন্তু এখন রাজ তাদের সামনে দাঁড়িয়ে আছে। তখন রাজ বলল, কিরে, অবাক হচ্ছিস? অবাক হওয়ারই কথা। তোদের মতো মাছিকে মারতে আমার 2 মিনিটও লাগবে না। এতক্ষণ পরে পরে মার খেলাম কেন জানিস? নাদিয়ার জন্য। ভাবলাম নাদিয়া তো কষ্ট করে আমাকে ঠকিয়েছে, সব কিছু করেছে নিখুঁতভাবে প্ল্যান করে, তাই একটু মার তো খেতেই হয়। আর তার ভিডিওটাও বানিয়ে দিলাম, যেন ও নিলয়কে সারপ্রাইজ দিতে পারে আর নিজেও সারপ্রাইজ হতে পারে। এটা বলে রাজ পড়ে থাকা একটা হকি স্টিক হাতে তুলে নেয়। তারপর হকি স্টিক দিয়ে এক এক করে সবাইকে মারতে থাকে। আবিরও উঠে রাজের সাথে সাথে তাদের মারতে থাকে। রাজ সবাইকে মারতে মারতে আধমরা করে ফেলেছে। মারতে মারতে রাজ একটা ছেলের মাথা বরাবর দিল হকি স্টিক দিয়ে সজোরে একটা বাড়ি। মাথায় সজোরে হকি স্টিক দিয়ে বাড়ি খেয়ে ছেলেটা নিচে পড়ে মাথায় হাত দিয়ে কাতরাতে থাকলো, যেন মনে হয় ছেলেটা মৃত্যুর কয়েক সেকেন্ড আগে অবস্থান করছে। এভাবে কাতরাতে কাতরাতে ছেলেটা কয়েক সেকেন্ডের মধ্যে সেখানেই মারা গেল। এটা দেখে বাকি ছেলেগুলো প্রচুর পরিমাণে ভয় পেয়ে গেল। আবারও একটা ছেলে রাজকে মারতে আসলে রাজ সেম ভাবে দিল ছেলেটার মাথায় হকি দিয়ে একটা বাড়ি। কয়েক সেকেন্ডের মধ্যে ছেলেটা মাটিতে শুয়ে পড়ল। এটা দেখে বাকি ছেলেগুলো নিজেদের যান বাঁচাতে দৌড়ে পালিয়ে গেল। যেই ছেলেটা ভিডিও করছিল সেও ভয়ে পালিয়েছে তার মোবাইল ফেলে দিয়ে। রাজ ফোনটা হাতে তুলে ভিডিওটা পাঠিয়ে দিল নাদিয়ার কাছে। তারপর রাজ ফোনটা আছাড় মেরে ভেঙে ফেললো। তারপর রাজ আবিরকে ধরে হসপিটালে নিয়ে যেতে লাগলো, কেননা আবির প্রায় অনেকটাই মার খেয়েছে। এদিকে রাজের শরীরে রক্ত লেগে আসছে, তার মাথা দিয়েও এখনও হালকা রক্ত পড়ছে, কিন্তু রাজের সেদিকে কোনো খেয়াল নেই, যেন রাজের কিছুই হয়নি। রাজ আবিরকে হসপিটালে নিয়ে এসে আবিরের হালকা ট্রিটমেন্ট করে নিজের মাথায় ব্যান্ডেজ করে নিল, সাথে ক্ষতস্থানগুলো পরিষ্কার করে নিল। তারপর রাজ আর আবির বাইরে বের হয়ে আসলো। তখন আবির বলল, আফসোস করিস না দোস্ত। আফসোস কেন হবে না বল? এত ভালোবাসার পরও না বুঝলো আমার ভালোবাসা, আর না বুঝলো আমারে। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। চল বাসায় চল। না, আমি বাসায় যাব না। তাহলে এখন কই যাবি তুই? আমি আগে যেখানে থাকতাম সেখানে। এখানে থাকলে নাদিয়া আমার চোখের সামনে পড়বে, কখনোই তাকে ভুলতে পারবো না। এমনি তাকে বলতে পারবো না জানি, তবুও চেষ্টা করবো ভুলে থাকার। এতদিনের ভালোবাসা, 2 দিনের ঝামেলায় 3 দিনের ব্রেকআপ, আর 4 দিনের নতুন কেউ। চারদিকে শুধু ফ্যাক মানুষজন নিজেদের রিহার্সেল দেখাতে ব্যস্ত। যতদিন তোমরা তোমাদের এই শহরের সস্তা ভালোবাসায় মেতে থাকবা, ততদিন আমি আর ফিরবো না এখানে। তাহলে আমাকেও নিয়ে চল। কোথায় যাবি তুই আমার সাথে? এর চেয়ে ভালো তুই বাসায় চলে যা। না, এখন এই অবস্থায় আমি বাসায় গেলে ঝামেলা হবে, তার চেয়ে বরং আমিও তোর সাথে যাই। এক্সাম তো শেষ, তাই কোনো সমস্যা নাই।
2 থেকে 3 মাস থেকে বাইরে ঘোরাও হবে আর তোর সাথে থাকাও হবে। তারপর 2-3 মাস পর তুই চাইলে আমার সাথে চলেও আসতে পারিস, আবার নাও আসতে পারিস, সেটা তোর উপর। আচ্ছা ঠিক আছে, আমি আর না করব না, চল তাহলে। দাঁড়া, বাসায় ফোন করে জানিয়ে দেই। আর তুইও বাসায় ফোন করে জানিয়ে দে। তুই ফোন করে জানিয়ে দে, আমার প্রয়োজন নেই। এই বলে রাজ তার ফোন থেকে সিম 2টা বের করে ভেঙে ফেললো। ফোনটাও ভেঙে গেছে, তাই সেটাও রাস্তার সাইডে ফেলে দিল। আবির তার বাসায় ফোন করে জানিয়ে দিল যে সে ঘুরতে যাচ্ছে কয়েক মাসের জন্য। তারপর রাজ আর আবির বাস স্ট্যান্ডে গিয়ে 2টা টিকিট কেটে বাসে উঠে পড়ল। প্রায় 8-10 ঘন্টা জার্নি করে তারা চলে এলো চট্টগ্রামে। তারপর আবির আর রাজ একটা গাড়ি নিয়ে চলে এলো রানার বাসায়। রানা বাসার সামনে দাঁড়িয়ে রাজ কলিং বেল চাপ দিল। কিছুক্ষণ পর রানা এসে দরজা খুলে দিল। রানা দরজা খুলে তাকিয়ে দেখে রাজ আর একটা ছেলে দাঁড়িয়ে আছে। রানা ভালোভাবে রাজের দিকে তাকাতেই দেখতে পেল রাজের মাথায় ব্যান্ডেজ। ব্যান্ডেজের একটু অংশ লাল হয়ে আছে রক্তে, আর রাজের মুখে কয়েক জায়গায় হালকা একটু ক্ষত। এটা দেখে রানা শান্ত গলায় বলল, কি? কে? তোর এই অবস্থা কে করেছে? কথা বল রাজ। কিরে, কথা বল, কে তোর এই অবস্থা করেছে? তুই শুধু একবার বল, কে তোর এভাবে মারছে? আমি তোরে কথা দিচ্ছি, আমি মেহেরাজ সোহেল রানা পুরো দুনিয়া উল্টা করে ফেলবো। রাজের মাথায় ব্যান্ডেজ এবং মুখে কয়েক স্থানে ক্ষত দেখে রানা রেগে বলল, তোর গায়ে হাত দিয়েছে কে? তোর এই অবস্থা হয়েছে কেমনে? কে তোর গায়ে হাত দিয়েছে? চুপ। কিরে, আমি তোর কি কইতাছি? আমি কি কই? তোর গায়ে হাত দিয়েছে কে? কথা কস না কেন? বল, একবার বল শুধু, তোর গায়ে হাত দিয়েছে কে? আমি মেহেরাজ পুরো দুনিয়া উল্টায় এলামু। চুপ। তোরে বলতে হবে না, আমি বুঝে গেছি। নিলয় না, নিলয়। আই, তুই আমারও লাগে আই। এই বলে রানা রাজের হাত ধরে বাইরে নিয়ে যাবে, তখন রাজ বলল, না নিলয়, না, নিলয় আমার গায়ে হাত দেয়নি। তুই মাথা ঠান্ডা কর, ভেতরে চল। মাথা ঠান্ডা করবো মানে? তোর গায়ে হাত দিয়েছে, আমি আমি চুপ থাকবো? আরে আমার গায়ে হাত দেবে এত সহজে? আমি ইচ্ছে করে মার খেয়েছি, আর তাদের উচিত শিক্ষাও দিয়েছি। নেক্সট টাইম আমাদের সামনে দেখলে তারা দাঁড়িয়ে থাকবে না। আয় ভেতর আয়, আবির তুই আয়। এই বলে রাজ রানাকে ধরে ভেতরে নিয়ে যায়, সাথে আবিরকেও। তারপর রাজ আবিরের সাথে রানার পরিচয় করিয়ে দিল। তখন রানা বলল, এখন বল, তোর এই অবস্থা হয়েছে কেমনে? রাতে ধরে সব কিছু খুলে বলবো। এখন জার্নি করে এসেছি, অনেক ক্লান্ত লাগছে। আচ্ছা যা, তুই রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নে, আর আবিরকে তোর পাশের রুমটা দেখিয়ে দে। তারপর রাজ চলে এলো তার রুমে এবং আবিরকে তার পাশের রুম দেখিয়ে দিল। তারপর রাজ তার রুমে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমানোর চেষ্টা করলো। রাজ একটু ঘুমোতেই লাফ দিয়ে উঠলো বিছানা থেকে। তারপর রাজ একটা পানির বোতল নিয়ে পানি খেতে খেতে ভাবতে লাগলো, না, কোনোভাবেই নাদিয়ার ছবিটা মস্তিষ্কের ভেতর থেকে সরাতে পারছে না। না, আমাকে যেভাবেই হোক নাদিয়াকে ভুলতেই হবে, যেভাবে তানহাকে ভুলেছিলাম। আমি এসব ভেবে রাজ আবার ঘুমিয়ে পড়ে। এদিকে নাদিয়ার মন শান্ত হচ্ছে না, কেননা সেও রাজকে ভালোবাসে গত 1 বছর ধরে। আপনারা হয়তো ভাবছেন নাদিয়া কিভাবে রাজকে 1 বছর ধরে ভালোবাসে, যেখানে তাদের পরিচয় 4 মাস আগে। গল্পের সাথে থাকুন, সব জানতে পারবেন। নাদিয়া ভেবে চলেছে সে কি রাজের সাথে কাজটা ঠিক করেছে। সেও তো রাজকে মন থেকে ভালোবাসে, সে কিভাবে করতে পারলো এই জঘন্যতম কাজটা। এসব আনমনে ভাবছে নাদিয়া। পরক্ষণেই নাদিয়া মনে মনে বলল, যা করেছি একদম ঠিক করেছি। নাদিয়া রাজকে নিয়ে নানা কথা ভেবে চলেছে। এমন সময় কলিং বেল বেজে উঠল। নাদিয়া গিয়ে দরজা খুলে দিল। নাদিয়া তাকিয়ে দেখে তার ভাই নিলয়। নিলয় নাদিয়াকে দেখে জড়িয়ে ধরলো, আর নাদিয়াও নিলয়কে দেখে জড়িয়ে ধরলো। তারপর নিলয় ভেতরে আসতে নাদিয়া নিলয়কে বলল, কি, আসতে কোনো সমস্যা হয়নি তো তোর? তোর জন্য সকাল থেকে অপেক্ষা করছি। না আপু। তোর জন্য একটা সারপ্রাইজ আছে, যেটা তোর জীবনের সেরা সারপ্রাইজ হবে। কি সারপ্রাইজ আপু? তাড়াতাড়ি বলো, আমার তো এক্সাইটেড লাগছে। তুই ফ্রেশ হয়ে আয়, আমি তোকে দেখাচ্ছি। ওকে। এই বলে নিলয় তার রুমে চলে যায়। তারপর রুম থেকে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি নিচে আসে। নিচে এসে নিলয় বলল, এখন বলো কি সারপ্রাইজ আপু? এই যে দেখ।
এটা বলে নাদিয়া ল্যাপটপটা অন করে ভিডিওটা প্লে করে দিল। রাজকে এভাবে বেধড়ক মারতে দেখে নিলয় প্রচণ্ড রেগে গেল। নিলয়ের চোখ রক্তবর্ণ রূপ ধারণ হয়ে গেছে, মনে হচ্ছে চোখ থেকে রক্তক্ষরণ হবে। নিলয় কিছু না বলে ল্যাপটপে দিল এক ঘুষি, সাথে সাথে ল্যাপটপটা ভেঙে চুরমার হয়ে গেল। নিলয়ের হাত থেকে রক্ত পড়ছে, এটা দেখে নাদিয়া বলল, কি, তুই কি পাগল হয়ে গেছিস? ল্যাপটপটা এভাবে ভাঙলি কেন? আর তোর হাত থেকেও তো রক্ত পড়ছে। পড়ুক রক্ত, আগে বল আজকে এ তো ভাবে মারছে কে? আর তুই এই ভিডিও কই থেকে পেলি? কেন আমি মারছি? তুই কি খুশি হসনি নিজের হাতে মারবি বলে? রাজ তোকে মারছে আর আমি তাকে ছেড়ে দিব কিভাবে বল? হয়তো এখন হসপিটালের বেডে শুয়ে মৃত্যুর জন্য কাতরাচ্ছে। নাদিয়া এটা বলতেই নিলয় কি করবে ভেবে পাচ্ছে না। নিলয় সাথে সাথে শরীরের সমস্ত শক্তি দিয়ে নাদিয়ার গালে 2টা থাপ্পড় দিল। নাদিয়া থাপ্পড় খেয়ে ছিটকে সোফায় পড়ে গেল। নাদিয়া অবাক হয়ে তাকিয়ে আছে। আজ পর্যন্ত নাদিয়ার গালে নিলয় হাত তোলা তো দূরের কথা, নিলয় নাদিয়াকে রেগে পর্যন্ত তাকায়নি। নাদিয়ার গালে এত জোরে থাপ্পড় মেরেছে যে নাদিয়ার চোখে পানি চলে এসেছে। তখন নিলয় বলল, তোকে আমার বোন ভাবতেও ঘৃণা আছে। তুই কিভাবে পারলি এটা করতে? তুই না ওরে 1 বছর ধরে ভালোবাসতি? আমি তোকে বলছিলাম রাজ আমাকে মারছে, কিন্তু সত্য কথা আজ আমার গায়ে টাচ পর্যন্ত করেনি। তুই কি আমি বলছিলাম রাজকে এইভাবে মারতে? বরং রাজ আমাকে এক্সামের আগে রাফির হাত থেকে বাঁচিয়ে, সেটা তোকে বলা হয়নি। তারপর নিলয় সবকিছু খুলে বলে এক্সামের আগে কি হয়েছিল। এসব বলে নিলয় আবারও বলল, বল এখন রাজ কোথায় আছে, তাড়াতাড়ি বল, না হলে খারাপ কিছু হয়ে যাবে। নাদিয়া তো সবকিছু শুনে কি করবে ভাবতে পারছে না। নাদিয়ার চোখ বেয়ে অঝোর ধারায় পানি ঝরছে। আজকে রাজের বলা কথাগুলোই সত্যি হলো। সত্যি নাদিয়া চোখে ধোঁয়াশা দেখছে। নাদিয়া কান্না করতে করতে নিলয়ের পা জড়িয়ে ধরে বলে, প্লিজ ভাই, তুই আমাকে মাফ করে দে। আমি তো তোর জন্য এসব করেছি। তুই আমাকে রাজের কাছে নিয়ে চল ভাইয়া, আমি ওকে ছাড়া বাঁচবো না। এটা আগে মনে ছিল না? তোর মতো মেয়েকে ক্ষমা তো দূর কথা, বোন বলতো আমার ঘৃণা হচ্ছে। স্যার আমাকে। এটা বলে নিলয় তার পা ছাড়িয়ে বাইরে চলে গেল। তারপর নিলয় একে একে শহরের সব হসপিটাল সহ নানা জায়গায় খুঁজে দেখলো, কিন্তু কোথাও পেল না। তারপর নিলয় সন্ধ্যায় বাসায় ফিরে দেখে নাদিয়া অজ্ঞান হয়ে পড়ে আছে সোফার কাছে, হয়তো কান্না করতে করতে অজ্ঞান হয়ে গেছে। তারপর নিলয় নাদিয়াকে তুলে সোফায় শুয়ে দেয় এবং মুখে পানির ছিটা মারে। নিলয়ের আব্বু আম্মু কেউ বাসায় নেই, তারা দুজনেই দেশের বাহিরে গেছে কোনো একটা কাজে। নাদিয়ার মুখে পানি দিতে কয়েক মিনিট পর নাদিয়ার জ্ঞান ফেরে। নাদিয়ার জ্ঞান ফিরতেই নাদিয়া চোখের সামনে নিলয়কে দেখে আবারও কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরে। নিলয় কিছু বলছে না। তখন নাদিয়া বলে, প্লিজ ভাই, তুই আমাকে মাফ করে দে। তুই আমার রাজকে এনে দে না, আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। তুই তো জানিস আমি ওকে কতটা ভালোবাসতাম। তুই 1 বছর অপেক্ষা করে ওর ভালোবাসা পেয়ে তুই এমনটা কিভাবে করতে পারলি? আমি প্রতিশোধের আগুনে অন্ধ হয়ে গেছিলাম, আমার ভালোবাসাকে আমি বুঝতে পারিনি। প্লিজ ভাইয়া, তুই আমার রাজকে এনে দে। সব জায়গায় খুঁজলাম কিন্তু কোথাও পেলাম না। কিন্তু তুই রাজের দেখা কিভাবে পেলি? আর ওকে মারা তো এত সহজ না, ওকে কিভাবে মারলি? তারপর নাদিয়া একে একে এসব খুলে বলে নিলয়কে। নিলয় সব শুনে কি বলবে খুঁজে পাচ্ছে না, বলার কোনো ভাষা নেই তার, কারণ এটা তার বোন। এতক্ষণে এখানে অন্য কেউ হলে দাঁড়িয়ে থাকতে পারতো না। নিলয় তার রাগ কন্ট্রোল করে বলে, তোকে যে নাম্বার থেকে ভিডিওটা পাঠানো হয়েছে সেটাতে কল কর আর বল ওরা রাজকে কি করছে। তারপর নাদিয়া ওই নাম্বারে কল দেয়, কিন্তু ফোন বন্ধ আসছে। তা দেখে নিলয় বলল, রাজে যদি কিছু হয় তোকে আমি কোনোদিন ক্ষমা করব না, আর ওই ছেলেদের আমি দেখে নেব। এটা বলতেই নাদিয়ার রাজের বাসার কথা মনে পড়ে। নাদিয়া এক দৌড়ে বাসা থেকে বেরিয়ে রাজের বাসায় চলে এলো। নাদিয়াকে এভাবে বাসা থেকে বেরিয়ে যেতে দেখে নিলয়ও তার পিছু পিছু আসতে লাগলো। নাদিয়া রাজের বাসার কলিং বেল চাপ দিতেই নিহা এসে দরজা খুলে দিল। নিহা নাদিয়ার এই অবস্থা দেখে বলল, কিরে, তোর এই অবস্থা কেন? আর রাজ কোথায়? কাল থেকে বাসায়ও ফিরেনি। চিন্তা করছে ওর জন্য আব্বু আম্মু, আর রাজ ফোনও ধরছে না। এটা শুনে নাদিয়া নিহার পা জড়িয়ে ধরে বলল, প্লিজ নিহা, তুই আমাকে মাফ করে দে। আমি রাজের সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি। তুই রাজকে আমার কাছে এনে দে। আরে এই তুই কাঁদছিস কেন? কি হয়েছে সব খুলে বল আমাকে। আর রাজ কোথায়? ও তো তোর সাথে থাকা উচিত।
তারপর নাদিয়া এক এক করে সব খুলে বলে। নাদিয়ার কথা শুনে নিহা কিছু বলছে না। নিহার চোখ থেকে পানি ঝরছে, কারণ নিহার একমাত্র আদরের কলিজার টুকরো রাজ। তখন নিহা বলল, তোর ভাইটা ভাই আর আমার ভাইটা ভাই না? তোর ভাই কলেজার টুকরা, আমার ভাইটা কিচ্ছু না। তুই এটা করতে পারলি আমার ভাইয়ের সাথে? তুই না ওকে ভালোবাসতি? এইভাবে ঠকাতে পারলি আমার ভাইকে? প্রতিশোধ নেওয়ার ছিল, অন্যভাবে নিতি। তুই আমার ভাইয়ের সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত করেছিস, যে জায়গাটা ওর সবচেয়ে বেশি ভয়, তুই সেই জায়গাটায় আঘাত করেছিস। তোকে আমি কোনোদিন ক্ষমা করব না। জানি না আমার ভাইটা এখন কোথায় কি অবস্থায় আছে। আমার ভাইয়ের যদি কিছু হয়ে যায়, আমি তোকে ছাড়বো না নাদিয়া। আর কখনো এই বাসায় আসার চেষ্টাও করবি না। যা এখান থেকে, আর কখনো আমার চোখের সামনে আসবি না। তুই আমার বেস্ট ফ্রেন্ড ছিলি, এটা ভাবতেও আমার নিজের প্রতি ঘৃণা হয়। এটা বলে নিহা নাদিয়ার মুখের উপর দরজা বন্ধ করে দিল। কাঁদতে কাঁদতে নাদিয়া সেখানে বসেই কাঁদতে লাগলো। নিলয় নাদিয়াকে উঠিয়ে নিয়ে বাসায় চলে গেল। নাদিয়ার কান্না থামাতে পারছে না নিলয়। নিলয় কি করবে ভেবে পাচ্ছে না। নাদিয়া অঝোর ধারায় চোখের পানি ফেলছে। কাঁদতে কাঁদতে নাদিয়া এক সময় অজ্ঞান হয়ে যায়। এদিকে রাজের বাবা মা নিহা সবাই রাজকে খুঁজতে বেরিয়েছে। অনেক খোঁজাখুঁজির পরও রাজকে পেল না। হসপিটাল সহ রাজের সব বন্ধু বান্ধবের বাসা সহ শহরের সব জায়গায় খুঁজছে ফেলেছে, কিন্তু রাজকে পেল না। রাজকে খুঁজতে খুঁজতে রাত হয়ে গেল। তারা হতাশ হয়ে বাসায় চলে এলো। নিহাও তো তার কান্না থামাতে পারছে না, সাথে রাজের আম্মুও কান্না করছে। রাজের আব্বু তাদের সামলানোর চেষ্টা করছে। এদিকে সন্ধ্যায় বাসার ছাদে বসে আছে রাজ, রানা আর আবির। রাজ সব কথা খুলে বলে রানাকে। সব কথা শুনে রানা রাজকে উদ্দেশ্য করে বলে, এতে কিছু ঘটে গেল, আমার একটা ফোন দিলি না? আমার একটা ফোন দিলে আমি গিয়ে মেয়েটার সাথে তোর বিয়ে দিয়ে আসতাম। চল, তুই কালকেই ঢাকায় যাবি, আর ওই নাদিয়া নামের মেয়েটাকে তুলে এনে বিয়ে করবি। তার আর প্রয়োজন নেই। আমি চাইলে ওকে তুলে আনতে পারতাম, কিন্তু আমাকে কোনোদিন ভালোবাসিনি। আমার সাথে অভিনয় করেছে। আমি জোর করে কারো ভালোবাসা পেতে চাই না। জোর করে হয়তো বিয়ে করা যায়, তবে ভালোবাসা না। তাহলে এখন কি করবি? মর ওই মেয়েটার কথা ভেবে ভেবে। তাহনাকে যেভাবে বলেছি, নাদিয়াকেও ঠিক সেভাবে বলে যাব। একবার মন থেকে উঠে গেলে আর কখনো আপন হয় না, বা তার জন্য আফসোসও হবে না। তাই তো এখানে এলাম। এখানে 2 থেকে 3 মাস থেকে ওকে বলার চেষ্টা করব। জানি না বলতে পারবো কি না। আমি ওকে বলে যেতে পারবো। এই 2-3 মাসে নিজের উপর একটু কনফিডেন্স আছে আমার। এই রাজ বেঈমানদের বেশি দিন মনে রাখে না। তা না হয় বুঝলাম, কিন্তু তোর বাসায় একবার ফোন করে জানানো উচিত। না হলে তোর বাসায় তোর আব্বু আম্মু আর নেহা আপু আবার চিন্তা করবে। রানা তো ঠিক বলেছে রাজ, তুই বাসায় একটা ফোন কর, না হলে তোর আব্বু আম্মু বাসায় টেনশন করবে। আর নিহা সব কিছু জানতে পারলে তো কি হবে বুঝতে পারছিস। ঠিক আছে, তোর ফোনটা দে। একটা মেসেজ করে দিই নিহাকে, যেন আমার জন্য চিন্তা না করে। তারপর রাজ একটা মেসেজ করে দেয় নিহাকে। মেসেজে এমন কিছু রাজ লিখে দিয়েছে যেন নিহা বুঝতে পারে এটাই রাজ, যেন নিহা বিশ্বাস করে, নিশ্চিত হয় যে রাজ তাকে মেসেজ করেছে। তারপর নিহার ফোনে একটা মেসেজ দিয়ে রাজ সিমটা খুলে ফেলে দিল। এদিকে নিহা তার বাবা মাকে জড়িয়ে ধরে কান্না করছে, আর রাজের বাবা মা নিহাকে সামলানোর চেষ্টা করছে। এমন সময় নিহার ফোনে একটা মেসেজ এলো। নিহা কিছু একটা ভেবে মেসেজটা ওপেন করলো। মেসেজে লেখা, তুই একদম চিন্তা করবি না নীলু, আর আমাকে খোঁজার চেষ্টাও করবি না। আমাকে খুঁজলেও পাবি না। সময় হলে আমি বাসায় ফিরে আসবো। আর বাসায় আব্বু আম্মুর খেয়াল রাখিস নীলু, আর নিজের খেয়ালও রাখবি। আমি যেখানে আছে ভালো আছি, আমার কিছুই হয়নি। আর আব্বু আম্মুকে চিন্তা করতে বারণ করবি। কয়েকদিনের মধ্যে আমি ফিরে আসবো। মেসেজটা দেখে নিহার মুখে হাসি হাসি ফুটে ওঠে। নিহার সাথে সাথে ওই নাম্বারে কল দেয়, কিন্তু ফোন বন্ধ আসছে। আরও কয়েকবার ফোন দিয়েও কোনো লাভ হলো না, ফোন বন্ধ আসছে। তবুও নিহা নিজেকে শান্ত করলো, এই ভেবে যে রাজ ঠিক আছে। নিহা নিশ্চিত যে মেসেজটা রাজেরই, কারণ রাজ নিহাকে নীলু বলেই ডাকে, যা নিহা ছাড়া কেউ জানে না। এটা ভেবে নিহা একটু শান্ত হলো, এবং তার আব্বু আমাকে শান্ত করলো রাজের কিছুই হয়নি বলে। রাজ বাসায় চলে আসবে এমন সব বলে তার আব্বু আম্মুকে একটু স্বাভাবিক করে তুলল। রাত 3টা, ছাদে একা একা বসে আছে রাজ। কিছুতেই যেন তার ঘুম আসছে না, আর একের পর এক সিগারেট খাচ্ছে। চোখ বেয়ে পড়ছে পানি। অনেক কষ্ট জমে আছে রাজের চোখে। রাজ ইচ্ছে করলেও চোখের পানি থামাতে পারছে না। রাজ এক সময় যার জন্য সিগারেট ছেড়েছিল, আজ আবার ঠিক তার জন্যই সিগারেট খেয়ে নিজের কলিজা পোড়াচ্ছে। বিষয়টা আসলেই কেমন অদ্ভুত, তাই না?
রাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। এমন সময় কেউ একজন রাজের পাশে এসে দাঁড়ায়। রাজ তাকিয়ে দেখে রানা। রানা তখন বলল, যা রুমে গিয়ে ঘুমা, নিজেকে এভাবে কষ্ট দিস না। কি করব বল, ঘুমোতে গেলে ছবিটা ভেসে ওঠে এই বেহায়া মস্তিষ্কে। এসব আবেগ থেকে বের হ রাজ, না হলে দেখবি কষ্টটা আরো দ্বিগুণ হয়ে যাবে। আবেগ হলে তো কয়েক সেকেন্ডে বলে যেতাম, কিন্তু এটা আমার আবেগ না, এটা আমার জীবনের জমানো সবচেয়ে মূল্যবান ভালোবাসা। কিন্তু বাস্তবতা ভিন্ন রাজ, তুই চাইলেও তাকে পাবি না। এই মিথ্যা মায়া থেকে বের হতেই হবে। এই মিথ্যে মেয়ে আমাকে কখনো দুর্বল করতে পারবে না। এই রাজ কারোর জন্য কখনো অপেক্ষা করে না, আর ভবিষ্যতেও করবে না। এটা বলে ছাদ থেকে নেমে রুমে চলে এলো রাজ। তা দেখে রানা একটা মুচকি হেসে সেও রুমে চলে গেল। রানা জানে রাজ যেটা বলে সেটাই করে, কারণ কেউ রাজের মন থেকে একবার উঠে গেলে দ্বিতীয়বার আর তার আপন হতে পারে না বা বিশ্বাস অর্জন করতে পারে না। 3 মাস পর দেখতে দেখতে কেটে গেল 3 মাস। এই 3 মাসে রাজ নিজেকে পুরাই চেঞ্জ করে ফেলেছে। রাজ এখন আর কারো মিষ্টি কথায় বিশ্বাস করে না। নাদিয়ার কথা ভেবে রাতে ক্লাস করে না আর। নাদিয়া নামের যে কাউকে রাজ চিনত সেটাও হয়তো ভুলে গেছে সে। এই 3 মাসে নিজেকে এতটাই চেঞ্জ করা অসম্ভব হলেও রাজের পক্ষে সম্ভব। এদিকে এই 3 মাসে নাদিয়া নিজেকে ঘরবন্দি করে ফেলেছে। নিজেকে অন্ধকারে রাখতে ভালোবাসে। আজ সত্যি সে চোখে ধোঁয়াশা দেখছে। নিজের পায়ে দাঁড়ানোর শক্তি পর্যন্ত হারিয়ে ফেলছে। ঠিকমতো খাওয়া দাওয়া পর্যন্ত করে না। নাদিয়ার এই অবস্থা দেখে নিলয় কি করবে কিছু ভেবে পায় না। নাদিয়ার আব্বু আম্মু কিছুই জানে না তারা মেয়ের এই অবস্থা কেন। অনেক জানার চেষ্টা করলেও জানতে পারেনি, কারণ নিলয় বা নাদিয়া কেউ কিচ্ছু জানায়নি রাজ আর নাদিয়ার বিষয়। নিলয় এই 3 মাসে তন্ন তন্ন করে পুরো শহর খুঁজে ফেলেছে, কিন্তু রাজের কোনো হদিশ পায়নি। নিহা সহ তার বাবা মাও বেশ চিহ্নিত, কারণ 3 মাস হয়ে গেল এখনও রাজের কোনো খবর নেই। খবর তো দূরের কথা, একটা মেসেজ পর্যন্ত নেই। এবার আর তারাও নিজেকে সামলাতে পারছে না। তারাও রাজের কথা প্রতি মুহূর্তে চিন্তায় চিহ্নিত। প্রায় 3 মাস পর আজ বাসায় ফিরছে রাজ আর আবির। তাদের সাথে আছে রানা। রানা যাবে তার মামার বাসায় আর রাজ তার আবির যার বাসায়। প্রায় 8-10 ঘন্টা জার্নি করে তারা ঢাকা এসে পৌঁছায়। তারপর তারা একটা গাড়ি নিয়ে বাসায় আসতে লাগলো। রানার মামার বাসা রাজদের বাসা থেকে বেশি দূরে নয়, 20 মিনিটের দূরত্ব হবে। তারপর রানা চলে গেল তার মামার বাসায়, আবিরের বাসায়, আর রাজ চলে এলো তার বাসায়। রাজ তার বাসার সামনে দাঁড়িয়ে আছে। কলিং বেল চাপ দেওয়ার সাহস তার হচ্ছে না। অনেক কিছু ভেবে কলিং বেলে চাপ দিল। কিছুক্ষণ পর নিহা এসে দরজা খুলে দিল। নিহা চোখের সামনে রাজকে দেখে নিজেকে সামলাতে না পেরে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মেরে দিল। রাজ এতদিন পর বাসায় ফিরে তো অবাক। যেখানে তাকে বুকে জড়িয়ে নেওয়ার কথা সেখানে বাসায় এসে 2টা থাপ্পড় খেয়ে গেল। রাজ ভ্যাবাচাকা খেয়ে তাকিয়ে আছে নিহার দিকে। তখন নিহা রাজকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, কিরে, তোর কি আমাদের কথা একবারও মনে পড়েনি? একটা কল বা মেসেজ দেওয়ার প্রয়োজনে মনে করলি না? কেন এসেছিস তুই এখানে? যা, চলে যা এখান থেকে। এখানে কি তোর কেউ থাকে? রাজ কিছু না বলে নিহাকে জড়িয়ে ধরে। সত্যি রাজ একটু ভুল করে ফেলেছে। বাসার কথা একটা বার চিন্তা করেনি তার আব্বু আম্মু আর নিহার জন্য। রাজ বলল, সরি রে, আমার ভুল হয়ে গেছে, আর কখনো কোথাও যাব না তোমাদের ছেড়ে। জানি তোর কোনো কথা ভেবে বাসার কি অবস্থা, তুই কি অবস্থা আছিস, কোথায় আছিস, কি করছিস, এইসব ভেবে বাসার কি অবস্থা তুই একটাবার ভেবে দেখেছিস? সরি রে, বললাম তো ভুল হয়ে গেছে, আর এমনটা হবে না। নাদিয়া, নাদিয়ার কথা শুনতেই রাজ রেগে গেল। নিহাকে আর কিছু বলতে না দিয়ে থামিয়ে বলল, নেক্সট টাইম আমার সামনে এর নামটা উচ্চারণ করবি না। এটা বলে রাজ নিহাকে ছাড়িয়ে ভেতরে চলে গেল। নিহা তো অবাক হয়ে তাকিয়ে আছে। নাদিয়ার নাম শুনেই এত রেগে কেন গেল? রেগে যাওয়াই স্বাভাবিক। নিহা আর কিছু না ভেবে সেও ভেতরে চলে গেল। রাজ ভেতরে গিয়ে দেখে তার আব্বু আম্মু গভীরভাবে কী যেন চিন্তা করছে। রাজ ভেতরে গিয়ে তার আম্মুর কোলে মাথা রেখে শুয়ে পড়ে। রাজের আম্মু রাজকে হঠাৎ দেখে চোখের পানি ছেড়ে দিল। আদরের ছেলে বলে কথা। বিশ্বাস করেন ভাই, বাস্তবে তো আমার বাসায় কোনো দামই নাই। বাসায় চিন্তা করে যে আমি কখন বাসা থেকে বের হব আর তারা একটু শান্তিতে থাকতে পারবে। রাজ তার আম্মুর চোখের জল হাত দিয়ে মুছে দিয়ে বলল, আরে আম্মু, কান্না করতেছো কেন ছোট বাচ্চাদের মতো? মনে হচ্ছে তুমি তোমার মেয়েকে বিয়ে দিয়ে বিদায় দিচ্ছ। কথা নাই তোর সাথে।
ওকে, সমস্যা না। ওকে, সমস্যা নাই কি? তোর কি আমাদের কথা একবারও মনে পড়েনি? আর যদি কোনো সময় এভাবে না বলে কোথাও চলে যাস তাহলে আমার মরা মুখ দেখবি। ধুর আম্মু, বাংলা সিনেমার গুলিস্তানের সস্তা ডায়লগ দিও না তো। এসব ডায়লগ শুনতে শুনতে কান পচে গেছে। তোর ডায়লগ মনে হচ্ছে, আমি কিন্তু সত্যি সত্যি। বললাম তো আর যাবো না কোথাও। এই তোমার মাথা ছুঁয়ে বলছি। এই বলে রাজ তার আম্মুর মাথা ছুঁয়ে দিল। তখন তার আব্বু বলল, এতদিন পর আম্মুকে পেয়ে আমার কথা ভুলে গেলি? আম্মু, আমাদের বাসায় এটাকে যত সব পাগল ছাগল আমাদের কথার মাঝে কথা বলে, আমি তো এনারে চিনিই না, ভুলে যাবো কিভাবে আজব। এটা বলে রাজ একটা হাসি দিয়ে সিঁড়ি বেয়ে তার রুমে চলে গেল। এদিকে রাজের আব্বু অবাক হয়ে তাকিয়ে আছে রাজের চলে যাওয়ার দিকে আর বলছে, এটা কি সত্যিই আমার ছেলে আমাকে পাগল ছাগল বলে গেল? এটা শুনে নিহা আর তার আম্মু হেসে উঠল। রাজের আব্বু মাথা চুলকাতে চুলকাতে তার রুমে চলে গেল। তার সাথে কি হচ্ছে নিজেও বুঝতে পারছে না। এদিকে নিহা চলে গেল নাদিয়ার বাসায়। নিহা এতদিনে নাদিয়ার অবস্থা থেকে বুঝে গেছে যে সে সত্যি রাজকে অনেক ভালোবাসে। নাদিয়া প্রতি রাতে কান্না করা রাজের জন্য, সব সময় অন্ধকারে থাকা রাজের জন্য, খাওয়া দাওয়া ছেড়ে দেওয়া, এটা কখনো মিথ্যা হতে পারে না। নাদিয়ার এই অবস্থা নিহা কোনোভাবেই মেনে নিতে পারছে না। হাজার হলো বেস্ট ফ্রেন্ড ছিল। নিহা তার অভিমানের কারণে নাদিয়ার কাছে যায়নি এতদিন। রাজ বাসায় ফিরেছে সেই, তাই নিহার কোনো রাগ অভিমান নেই নাদিয়ার প্রতি, কারণ মানুষ মাত্রই ভুল, আর নাদিয়াও একটা ভুল করেছে। নিহা গিয়ে নাদিয়ার বাসায় কলিং বেল বাজায়। নাদিয়ার আম্মু এসে দরজা খুলে দিল। নেহামা, তুই এসেছিস এতদিন পর আমাদের বাসায়? জানি না তোমাদের মধ্যে কি হয়েছে, নাদিয়ার এই অবস্থা, তবুও তুমি আসলে না একবারও। দেখো না নাদিয়ার কি হয়েছে, প্রায় 3 মাস ধরে খাওয়া দাওয়া ঠিক মতো করে না, রুম থেকে বের হয় না, প্রায় সময় দেখি নিঃশব্দে কান্না করতে। এসবের জন্য সরি আন্টি। আন্টি, আমি এসে গেছি, দেখবেন নাদিয়া আগের মতো ঠিক হয়ে গেছে। এটা বলে নিহা চলে গেল নাদিয়ার রুমে। রুমের সামনে এসে দেখে দরজা খোলা। তাকিয়ে দেখে ঘরের লাইট অফ, জানালা অফ, চারিদিকে অন্ধকার। তাই নিহা ঘরের লাইট জ্বালিয়ে দিল। নিহা তাকিয়ে দেখে ঘরের বিভিন্ন জিনিস ছড়িয়ে ছিটিয়ে আছে। নাদিয়ার ঘরের এক কোণায় বসে আছে। ঘরের লাইট দিতেই নাদিয়া চোখে হাত দিয়ে বলল, উফ আম্মু, লাইটটা অফ করো, চোখে লাগছে। তোমাকে না বলছি লাইটটা অন না করতে? এটা বলে নাদিয়া দরজার দিকে তাকালো। দরজার দিকে তাকিয়ে নিহাকে দেখে কিছু বলল না নাদিয়া। তখন নিহা বলল, কি রে, ঘরের কি অবস্থা করে রেখেছিস আর নিজের কি অবস্থা করেছিস? এইভাবে তো কোনো পাগলও থাকে না। চুপ। অনেক হয়েছে তোর নাটক, এবার উঠ। আমি তো সবসময় নাটকই করি, তাই আমাকে কেউ বিশ্বাস করে না, ভালোবাসে না। কারো আপন হওয়ার যোগ্য আমার নাই, কারণ আমি সবসময় সবার সাথে অভিনয় করি। সত্যিকার অর্থে কাউকে কখনো ভালোবাসিনি। সত্যি আমি অনেক খারাপ একটা মেয়ে, আমি স্বার্থের পাগল। নিহা কোনো কথা না বলে নাদিয়াকে জড়িয়ে ধরে আসলেও সে অনেক ভুল করে ফেলেছে, মানুষ মাত্রই তো ভুল। নাদিয়াও না হয় একটা ভুল করেছিল, তাকে এভাবে শাস্তি দেওয়ার কোনো মানেই হয় না। নাদিয়া তার পা জড়িয়ে ধরে ক্ষমাও চেয়েছিল। তখন নিহা বলল, সরি নাদিয়া, আমার তুই ক্ষমা করে দে, আমি তোকে বুঝতে পারিনি। আমি যে বেস্ট ফ্রেন্ড নামের কলঙ্ক। তুই আগেও আমার বেস্ট ফ্রেন্ড ছিলি, আর এখনও আছিস। ভুলটা আমারই ছিল। সবার ভাই আমার কলিজার টুকরা। আমার ভাইয়ের সাথে এটা ঘটলে আমিও হয়তো ঠিক এটাই করতাম। ভুল আমি করেছি, ক্ষমা তো আমার চাওয়া উচিত। তুই আমার ক্ষমা করে দে নাদিয়া। আরে তোকে ক্ষমা চাইতে হবে না। বেস্ট ফ্রেন্ডের মাঝে নো সরি নো থ্যাঙ্কস। তুই এখন যা এখান থেকে, আমাকে একা থাকতে দে। তুই আমার সাথে যাবি, চল উঠ। না, আমি কোথাও যাব না, তুই চলে যা। ওকে, চলে যাব, তবে তোকে নিয়ে যেতে এসেছিলাম, রাজের কাছে নিয়ে যেতে। সত্যি তুই আমাকে আমার রাজের কাছে নিয়ে যাবি? রাজ কি ফিরে এসেছে? তুই আমাকে মিথ্যা বলিস না। রাজের কাছে নিয়ে যাব, চল উঠ, ফ্রেশ হয়ে নে। আরে আমি কেন মিথ্যে বলবো? শরীরের কি অবস্থা করেছিস, এসব চেঞ্জ করে নে। রাজ কি বাসায় এসেছে? আমাকে নিয়ে চল না প্লিজ। তোরে তো নিয়ে যাবই, তাই এসেছি। তুই রেডি হয়ে নে, নিয়ে যাবো তোকে। রেডি হতে হবে আমার, চল। আরে ও বাসায় নেই, অন্য এক জায়গায় যা যা, শুধু আমি জানি। এই তাড়াতাড়ি রেডি হয়ে আয়। তুই 2 মিনিট দাঁড়া। এই বলে নাদিয়া উঠে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে রুমে এসে চেঞ্জ করে নিল। নাদিয়া
নিহার চুলগুলো ভালোভাবে আঁচড়ে দিল। এই কয়েকদিনে কেমন যেন হয়ে গিয়েছে নাদিয়া, আজ ঠিক আগের মতোই লাগছে। তারপর নিহা নাদিয়াকে রুম থেকে বের করে নিচে নিয়ে এলো। নাদিয়ার আব্বু আম্মু অনেক খুশি, কারণ নাদিয়া এতদিন পর রুম থেকে বেরিয়েছে আগের মতো হয়ে। তারপর নিহা নাদিয়াকে তাদের বাসায় নিয়ে এলো। কলিং বেল চাপ দিতেই রাজের আম্মু এসে দরজা খুলে দিল। দরজা খুলে নিহার সাথে নাদিয়াকে দেখে রাজের আম্মু অনেক খুশি, কারণ তারা নাদিয়াকে মেয়ের মতোই দেখে। তারপর নিহা নাদিয়াকে ভেতরে নিয়ে আসে। এদিকে রাজ তার রুমে ফ্রেশ হয়ে কিছুক্ষণ পর নিচে নেমে আসে। রাজের পানির পিপাসা পেয়েছে, তাই রাজ ড্রয়িং রুম থেকে এক গ্লাস পানি হাতে নিয়ে খেতে লাগলো। রাজ পানি খেতে খেতে চোখ গেল নাদিয়ার দিকে। রাজ তাকিয়ে দেখে নিহার সাথে নাদিয়া দাঁড়িয়ে আছে, আর তার দিকে নাদিয়া তাকিয়ে আছে। রাজ নিহাকে দেখে মুহূর্তের মধ্যে রেগে গেল। হাতের মধ্যে কাচের গ্লাসটা ছিল, সেটা গায়ের সমস্ত শক্তি দিয়ে চাপ দিতে লাগলো। কয়েক সেকেন্ডের মধ্যেই কাচের গ্লাসটা রাজের হাতের মধ্যেই ভেঙে গেল। রাজের হাতের মধ্যে কাচের গ্লাসটা ভেঙে যাওয়াতে রাজের হাত বেয়ে রক্ত পড়তে লাগলো। এটা দেখে নিহা রাজের কাছে আসতে যেতেই রাজ হাত উঠিয়ে নিহাকে থামিয়ে দিল। তারপর রাজ তার পকেট থেকে একটা রুমাল বের করে হাতে পেঁচিয়ে নিয়ে কাউকে কিছু না বলে বাসা থেকে নিঃশব্দে বেরিয়ে গেল। রাজের এভাবে বেরিয়ে যাওয়া দেখে নাদিয়া কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে পড়ল। অঝোরধারায় কাঁদতে লাগলো নাদিয়া। নিহা আর তার আম্মু নাদিয়াকে ফ্লোর থেকে উঠিয়ে সোফায় বসিয়ে নানাভাবে অনেক কিছু বোঝাতে থাকে, কিন্তু নাদিয়া কান্না করেই চলেছে ছোট্ট বাচ্চাদের মতো। এদিকে রাজ বাসা থেকে বেরিয়ে একটা ডাক্তারের দোকানে গিয়ে হাতটা পরিষ্কার করে নিয়ে ব্যান্ডেজ করে নিল। তারপর রাজ আবির আর রানাকে ফোন করে নদীর পাড়ে আসতে বলল। রাজ নদীর ধারে বসে বসে একের পর এক সিগারেটের ধোঁয়া উড়াতে থাকে। এটাই এখন রাজের একমাত্র সঙ্গী, এটাই রাজের ভালোবাসা, যেটা ছাড়া রাজ থাকতে পারে না, যেটা কোনো রাতে না খেলে ঘুম ধরে না। রাজ সিগারেট খেতে খেতে মনের অজান্তেই বলে ওঠে, তারাই কেন আমাদের চোখের সামনে আসে, যাদের আমরা ভুলে যেতে চাই? তারাই কেন বারবার আমাদের সামনে এসে মায়া বাড়ায়, যাদের মিথ্যা মায়া থেকে আমরা নিজেদের বের করতে যাই? রাজ সিগারেট খাচ্ছে আর বসে বসে এসব ভাবছে। কিছুক্ষণ পর আবির আর রানা আসে। আবির এসে রাজের থেকে সিগারেটটা নিয়ে খেতে খেতে বলল, কিরে, বাসায় গেলাম মাত্র 30 মিনিটও হয় নাই, তার মধ্যে তুই জরুরিভাবে ডাকলি কেন? আমার মনে হয় এখানে আর থাকা হবে না। মানে তোর কথা কিছুই বুঝতেছি না। ওই নাদি আমার পিছু ছাড়বে না মনে হয়। আমি বাসায় যেতেই দেখে হাজির, মাথা পুরো গরম হয়ে যাচ্ছে ওরে দেখলে। আর মামা, আমরা হইলাম ম্যান, কোন সাপ্রিনা যে যারেই দেখবো তারেই ভাল লাগলো, আর বারবার আমাদের বিশ্বাস অর্জন করতে পারে। এসব বাদ দে, নিজের উপর কনফিডেন্স রাখ। তুই আবার দুর্বল হলে তো দিন দিন মায়া বেড়ে যাবে। একটা কথা মনে রাখ, এসব সস্তা মেয়ে তোর জন্য না। তুই ঠিকই বলছিস মামা। আচ্ছা এসব বাদ দে, একটু ঘুরে আসি কোথাও থেকে। চল, আমিও তো এখানে নতুন, সব কিছু একটু দেখে আসি। এরপর রাজ, আবির আর রানা ঘোরাঘুরি করতে থাকে। ঘোরাঘুরি করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তাই সবাই যে যার বাসায় চলে গেল। রাজও তার বাসায় চলে এলো। রাজ বাসার ভেতরে ঢুকে দেখে তার আম্মু নাদিয়াকে খাইয়ে দিচ্ছে। এটা দেখে তো রাজের মাথা পুরাই গরম হয়ে গেল। রাজ নিজেকে কন্ট্রোল করে তার রুমে চলে গেল। রুমে গিয়ে দরজা লক করে দিল। রাজ দরজা লক করতেই কেউ একজন দরজায় টোকা দিতে লাগলো। রাজ দরজা খুলল না, কারণ রাজ জানে এটা নাদিয়া ছাড়া আর কেউ হবে না। এদিকে নাদিয়া দরজার সামনে দাঁড়িয়ে আছে। কথা বলতেও নাদিয়ার ভয় হচ্ছে, কারণ রাজ আগে থেকে জানে রাজের রাগের সম্পর্কে। নাদিয়া বেশ কয়েকবার দরজা ধাক্কাতে রাজ ভেতর থেকে জোরে দিল এক ধমক। নাদিয়া বাইরে থেকেই ধমক খেয়ে কেঁপে উঠল। নাদিয়ার কিছু না বলে নিচে নেমে এলো হতাশ হয়ে। তা দেখে নেহা বলল, এখনই হতাশ হলে চলবে? সামান্য একটা ধমক খেয়ে অবস্থা, সামনে তো তোর ওপর দিয়ে ঘনিয়ে যাওয়া যাবে। দাঁড়িয়ে থাকতে পারবি তো? পারবো। তুইও আমাকে চিনিস না, এই নাদিয়া যেটা জেদ করে সেটাই পায়। জানি না তুই আমার ভাইয়ের বিশ্বাস আবারও অর্জন করতে পারবি কিনা, তবে তোকে একটা কথা আগেই বলে রাখি, রাজের মন থেকে একবার উঠে গেলে সে রাজের সবচেয়ে প্রিয় জিনিস হলেও সেটা আর আপন হতে পারে না। পরে সেই জিনিসটা তাকে ফ্রিতে দিলেও সে চায় না। আমি আপন হয়ে দেখাবো তোকে, দেখে নিস। ওকে, দেখবো না তুই কি করিস। আর একটা কথা, ওর বিশ্বাস দ্বিতীয়বার অর্জন করার
প্রায় অসম্ভব, তবুও তুই চেষ্টা কর, তুই পারবি। কিন্তু কিভাবে কি করবা ভেবেই পাচ্ছি না। রাজ তো আমাকে দেখলেই রেগে যায়, কথা বলতেও ভয় হয়, আর কথা বলার কোনো চান্সও পাচ্ছি না। রাত্রে ছাদে যাবি, দেখবি আজকে ছাদেই পাবি, কারণ ও রাত 2টা থেকে 3টা ছাড়া ঘুমায় না, আর রাতের অন্ধকারে ওরা অনেক ভালো লাগে, তবে প্রতি রাতে ছাদে যায়। রাতে ছাদে যাবি, দেখবি 100% ওকে পাবি। ঠিক আছে, তুইও থাকবি আমার সাথে, এরপর সাথে থাকে কথা বলতেও ভয় হয়। ঠিক আছে। কিছুক্ষণ পর রাজকে তার আম্মু ডিনারের জন্য ডাকতে এলে রাজ না করে দেয়, কারণ রাজ আবির আর রানার সাথে অনেক কিছু খেয়ে এসেছে, তাই আর এখন খাওয়ার মুড নেই। রাত 11টা, ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে রাজ, আর চারিদিকে আবছা আলোয় অন্ধকার হয়ে আছে। রাজের মনে অদ্ভুত এক ভালো লাগা কাজ করছে এই পরিবেশে, যার কারণে রাজ অন্ধকারকে একটু বেশি ভালো লাগে। রাজ একের পর এক সিগারেটের ধোঁয়া ওড়াচ্ছে, আর সিগারেটের উড়ে যাওয়া ধোঁয়ার দিকে গভীরভাবে তাকিয়ে আছে। এমন সময় কেউ একজন পেছন থেকে বলে উঠল, এখনো সিগারেট খাও? রাজের কণ্ঠ শুনে আর বুঝতে বাকি রইল না এটা কে। রাজ বুঝছে নাদিয়ার কণ্ঠ, বুঝতে পেরে ছাদ থেকে নেমে যেতে লাগলো। এমন সময় নাদিয়া গিয়ে রাজকে জড়িয়ে ধরল। রাজ নাদিয়াকে জড়িয়ে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মেরে দিল। নাদিয়া থাপ্পড় খেয়ে কাঁদতে কাঁদতে রাজের পা জড়িয়ে ধরল। রাজ পড়ল আরেক ঝামেলায়। রাজ নাদিয়ার থেকে পা ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। অনেক শক্ত করে ধরে আছে নাদিয়া রাজের পা। তখন রাজ রাগে বলল, এই মেয়ে, পা ছাড়ো। ছাড়বো না, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে অনেক ভালোবাসি, আমার ভালোবাসা কখনো মিথ্যা ছিল না। আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসতাম। আমি শুধু নিলয়ের জন্য এই কাজ করেছি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে আবার আপন করে নাও। ভালোবাসা? যে ছেলে আল্লাহ ব্যতীত তার কারো কাছে মাথা নত করেনি, সে আমি তোমার কাছে ভালোবাসা ভিক্ষা চেয়েছি। শুধু আপনিই একজন যার সামনে আমি আত্মসম্মানের কথা চিন্তা করিনি, নয়তো কেউ আমার অসহায়ত্বের চেহারা দেখেনি কোনোদিন। প্লিজ, আমার ভুল হয়ে গেছে। মানুষ মাত্রই তো ভুল করে। আমাকে তুমি ক্ষমা করে দাও। তুমি না আমাকে ভালোবাসতে? ভালোবাসতাম, ভালোবাসতাম। এখন বাসি না তো, তাহলে কেমন করে ক্ষমা করব? এইভাবে বলো না প্লিজ, আমার কষ্ট হচ্ছে। আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আমি ঠিক এই কথাটাই বলেছিলাম তোমায়, তখন তো তুমি আমার কথা ভাবোনি। তাহলে আমি কেন তোমার কথা ভাববো? আমি কেন তোমায় ভালোবাসবো যেখানে আমার কোনো দোষ ছিল না? আমি তোমাকে সত্যিই ছাড়তে চাইনি, তবে তুমি ইচ্ছে করে আমার হলে না। নিজের হাতে আমার জীবনটাকে গুছিয়ে দিলে, আবার মুহূর্তেই সব কিছু এলোমেলো করে চলে গেলে। এই মিথ্যা মায়ের শহরে তোমাকে সত্যিকারের মন থেকে ভালোবাসাটাই ছিল আমার অপরাধ। এই জন্যই তুমি আমাকে ছেড়ে গেছিলে, আর আমি কান্না করেছিলাম সারা রাত। রাজের কথাগুলো শুনে নাদিয়া কিছু বলছে না, চুপচাপ কান্না করে চোখের পানি ঝরাচ্ছে। তখন রাজ আবারও বলতে শুরু করলো, আজকাল শুধু তোমার ছবি দেখি আর ভাবি, এই কি ছেলে সেই তুমি যাকে এতদিন ভালোবেসেছিলাম আমি? এই কি ছেলে সেই তুমি সম্মানের খাতিরে মায়ের পরে দ্বিতীয় স্থানে রেখেছিলাম যাকে আমি? এই কি ছেলে সেই তুমি যে একটা সময় বলেছিল তোমাকে ছেড়ে যাব না, তোমাকে ছাড়া বাঁচবো না আমি? দেখো, এই শহরের পরিবার আর সমাজগুলো খুবই স্বার্থপর। ভালোবাসার সম্পর্ক পূর্ণতা পেতে দেয় না, বাঁধতে দেয় না একসাথে সুখের ঘর। শোনো, চাইলে এখানে তুমি ভাগ্যের দোষ দিতে পারবে না, কেননা সৃষ্টিকর্তা তোমাকে রিজিক দিয়েছেন, খাবার দিয়েছেন, কিন্তু মুখে তুলে দেবেন না, সেটা নিজের হাতেই তুলে খেতে হবে। আর অবশ্যই বিশ্বাস করি যে সৃষ্টিকর্তার পরিকল্পনা সুন্দর, তবে তোমার পরিকল্পনাটা ছিল ভয়ঙ্কর। আমার কথাটা একটাবারও ভাবলে না, ডুবিয়ে মারলে আমাকে বিচ্ছেদের সাগরে। যদিও জানতে তুমি প্রেম সাগরে আমি সাঁতার জানতাম না, তবুও তোমার প্রতি আমার শেষ বক্তব্য একটাই, আমি তোমাকে অনুরোধ করব, দ্বিতীয়বারের মতো কাউকে বিচ্ছেদের যন্ত্রণা দিও না, কেননা আত্মা ছাড়া দেহ আর মিথ্যা মুখের হাসি নিয়ে পৃথিবীতে বেঁচে থাকা যায় না। কথাগুলো বলেই রাজ নাদিয়ার থেকে জোর করে পা ছাড়িয়ে নিয়ে চলে এলো। নাদিয়া সেখানে বসে অঝোর ধারায় কাঁদতে লাগলো, যেমন আকাশের সব মেঘ আজ তার চোখে বাসা বেঁধেছে। আজ যেন চোখের পানি কোনোভাবেই বাধা মানছে না নাদিয়ার। নাদিয়া সেখানে বসে কাঁদতে লাগলো। কাঁদতে তো হবেই, কারণ কাউকে কাঁদিয়ে কখনো সুখে থাকা যায় না। নাদিয়া কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে ফেলেছে। এমন সময় কেউ নাদিয়ার কাঁধে হাত রাখে। নাদিয়া কাঁদতে কাঁদতে পেছনে তাকিয়ে দেখে নিহা। সাথে সাথে নাদিয়া নিহাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। নাদিয়ার এমন পাগলামি কান্না দেখে নিহার চোখেও জল চলে এলো। তখন নিহা নাদিয়াকে উদ্দেশ্য করে বলল, জানিস নিহা, আমার ভাইটা না এমন ছিল না,
আমার ভাইটা আজ বাস্তবতার সাথে সাথে এমন হয়ে গিয়েছে, আজ কখনো কারো চোখের জল সহ্য করতে পারতো না, কিন্তু আজ দেখ তোর এত চোখের জল ওর বিন্দু মাত্র বিশ্বাস অর্জন করতে পারিনি। রাজ একটা মেয়েকে অসম্ভব ভালোবাসতো, মেয়েটাও তাকে ভালোবাসতো। মেয়েটার নাম ছিল তানহা, কিন্তু তানহার পরিবার এই সম্পর্কে মেনে নিতে পারেনি। একদিন প্রচুর বৃষ্টি পড়ছিল, রাজ বাইক নিয়ে কোথায় জানা যাচ্ছিল, ঠিক সেই সময় ভাইয়াকে রাস্তার মাঝ থেকে পুলিশ তুলে নিয়ে গিয়েছিল, এবং সেই দিন রাজকে অনেক মেরেছিল পুলিশ। শরীরের কোনো অংশ বাদ দেয়নি, ওকে মারেনি, মেরে পুরো শরীর ক্ষত বিক্ষত করে দিয়েছিল। সেই দিন অনেক মেরে রাজকে পুলিশ হুমকি দিয়ে ছেড়ে দিয়েছিল, যেন তানহার পিছনে আর না ঘুরে। আর তানহার বাবা ছিল তখনকার একজন ক্ষমতাবান ব্যক্তি। রাজকে এত বাজেভাবে মারা হয় যে রাজ ভালোভাবে হাঁটতেও পারছিল না। তবুও রাজ খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে কোনো মতে বাইক নিয়ে ভিজতে ভিজতে তানহার বাড়ির সামনে আসে। রাজ অনেক চিৎকার করে তানহাকে অনেকবার ডাকার পর তানহা ভিজতে ভিজতে বাসা থেকে বের হয়। তখন রাজ হাসি মুখে বলে, আমি জানতাম তুমি আসবে। দেখো, তোমার ফ্যামিলি আমাদের মেনে নেয়নি তো কি হয়েছে, আমাদের ফ্যামিলি সবসময় আমাদের পাশে আছে, চলো। এটা বলে রাজ তানহার হাত ধরে নিয়ে আসতে যাবে, কিন্তু তানহা থেমে যায়। আসেনি আমার ভাইয়ের সাথে। তখন রাজ বলেছিল, কি হলো, চলো। আমি তোমার সাথে যেতে পারবো না রাজ, তুমি আমাকে ভুলে যাও। এসব কি বলছো তানহা, পাগল হয়ে গেছো নাকি? দেখো, তুমি ভয় পেও না, আমি তো আছি, আমার বাবা মা আছে আমাদের সাথে। আমি ঠিকই বলছি রাজ, তুমি আমাকে ভুলে যাও। তুমি আমার থেকে আরও ভালো মেয়ে পাবে। আমি আমার বাবা মায়ের 20 বছরের ভালোবাসাকে উপেক্ষা করে তোমার কাছে আসতে পারবো না। আমি আমার বাবা মাকে কষ্ট দিতে পারবো না। যে বাবার কোলে আমি ছোট থেকে বড় হয়েছি, তাদের আমি কষ্ট দিতে পারবো না। তুমি আমায় ভুলে যাও, নয়তো সারা জীবন ঘৃণা করে যেও। তানহার কথাগুলো শোনা মাত্রই রাজ তানহার হাত ছেড়ে দেয়। তানহা কাঁদতে কাঁদতে তার বাসার ভেতরে ঢুকে যায়। রাজ সেখানে অঝোর ধারায় কাঁদতে থাকে। বৃষ্টির পানির সাথে তার কান্না মিশে যায়। তারপর রাজ কোনো মতে বাসায় আসে। আব্বু আম্মু রাজের অবস্থা দেখে কেঁদে দিয়েছিল। আমার ভাইটা সব কিছু বুঝতো, ম্যাচিওর ছিল, তাই সুইসাইড করতে যায়নি, তবে অনেক মানসিকভাবে ভেঙে পড়েছিল। সেদিন রাতে ঠিক তোর মতোই কান্না করেছিল আমার ভাইটা। সেদিন রাতে 1 সেকেন্ডের জন্য আম্মু রাজকে ছাড়েনি, সারা রাত বুকে জড়িয়ে ধরেছিল। সেই রাতে আমার ভাই পাগলের মতো কান্না করেছিল আম্মুকে জড়িয়ে ধরে। এতটুকু বলে থেমে গেল নিহা। নিহার চোখেও জল চলে এসেছে। তখন নিহা তার চোখের জল সামলে আবারও বলে, তারপর থেকে কেমন জানি হয়ে গেল আমার ভাইটা। একা থাকা, অন্ধকার পছন্দ করা। একসময় ঢাকা শহর ছেড়ে চলে গেল চট্টগ্রাম। কেমন একরোকা হয়ে গেল রাজ। মেয়েদের প্রতি ঘৃণা জন্মেছিল তার, অল্প কোনো কথাতেই রেগে যেত। তারপর আবার এখানে এলো, জানি না কেমন করে আবার তোর মায়ায় পড়লো, তোকে ভালোবাসতে শুরু করলো। তোকে ভালোবেসে নিজেকে চেঞ্জ করে আবার আগের মতো স্বাভাবিক হতে লাগলো। আবার তুই সেই সেম কাজটাই আমার ভাইয়ের সাথে করলি। আবার তার পুরনো ব্যথাটাকে নতুন করে তুই জাগিয়ে তুললি। আসলে না, আমার ভাইটার জীবনটাই না অদ্ভুত, অনেক সুন্দর, তাই না? ও যাকে মন দিয়ে ভালোবাসে সেই তাকে ছেড়ে চলে যায়। তাকে কেউ বিশ্বাস করে না, সবাই শুধু ওকে নিয়ে খেলে। সত্যিকার অর্থে ওকে কেউ কখনো ভালোবাসেনি। আসলেই আমার ভাইটার জীবনটা না অনেক সুন্দর, তাই না? নিহার কথাগুলো শুনে নাদিয়া আরও বেশি কান্না করতে লাগলো। নাদিয়া কখনো ভাবেনি রাজের সামান্য একটা জীবনে এত কিছু ঘটে গেছে। নিহা কোনো রকমই নিজেকে সামলিয়ে নাদিয়াকে উঠিয়ে দোলনায় বসিয়ে দেয়। নাদিয়া তো নিহাকে জড়িয়ে ধরে কেঁদেই চলেছে। জানি না ভাই, মেয়ে মানুষ এত কাঁদে কেন? এত পানি কই থেকে আসে ভাই মেয়েদের চোখে? এদিকে রাজ ছাদ থেকে নেমে নিজের রুমে গিয়ে শুয়ে পড়ে। 1 সেকেন্ডের জন্য নাদিয়ার কথা মাথায় আনিনি। নাদিয়ার চোখের পানি যেন রাজের কাছে কিছুই না। নাদিয়ার কান্না রাজের মনে বিন্দু পরিমাণ অনুভূতির সৃষ্টি করেনি। রাজ কোনো কথা না ভেবে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে রাজ ঘুম থেকে উঠে ছাদে যায়। এটা রাজের অভ্যাস, রাতে ঘুমানোর আগে ছাদে গিয়ে সিগারেট টানার। সকালে ঘুম থেকে উঠেই ছাদে গিয়ে সিগারেট টানা। রাজ ছাদে গিয়ে দেখতে পায় নিহার নাদিয়া দোলনায় ঘুমিয়ে আছে, একে অপরকে হেলান দিয়ে। রাজ তাকিয়ে দেখে নাদিয়ার চোখ মুখ ফুলে গেছে কান্না করে। রাজ সেদিকে না তাকিয়ে ছাদের এক কোণে গিয়ে সিগারেট টানতে লাগলো। সিগারেট খাওয়া শেষ করে নিচে নেমে আসে। তারপর ডিনার ব্রেকফাস্ট করে রাজ বাইক নিয়ে বেরিয়ে যায়। তারপর রাজ চলে আসে আবিরদের বাসায়। তারপর আবিরকে ডেকে নিয়ে রানাকেও ডেকে নিল। তারপর কলেজে গিয়ে রানাকে ভর্তির সকল কাজ করে কলেজ থেকে বেরিয়ে এলো। ও
আপনাদের তো বলাই হয়নি, রাজ আর আবির মোটামুটি ভালোভাবেই পাশ করে পরের ইয়ারে উত্তীর্ণ হয়েছে। সাথে নিহার নাদিয়ারও অনার্স কমপ্লিট। রাজ আর আবির, তারপর আবির, রানা আর রাজ কলেজ থেকে বেরিয়ে 3 রাস্তার মোড়ে এসে আড্ডা দিতে লাগলো। রাস্তা দিয়ে একের পর এক মেয়ে যাচ্ছে আর আবির শুধু হাঁ করে তাকিয়ে তাকিয়ে দেখছে। এমন সময় আবির বলে ওঠে, ওই যে দেখ মামা, পুরাই রাশিয়ান সার্ভারের মেয়ে বাংলাদেশ সার্ভারে আইলো কেমনে? রাজ আর রানা তাকিয়ে দেখে তাদের চেয়ে খানিকটা দূরে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। দেখতে তো ভালোই আছে আর শর্ট ড্রেস পরে আছে, যার কারণে আবির বলল রাশিয়ান সার্ভার। তখন রানা বলল, সত্যি মেয়েটা জোশ, আবিরের সাথে মানাবে ভালো। তুই কি বলিস রাজ? হ্যাঁ, ঠিক বলছিস, পুরাই পারফেক্ট জুটি। সত্যি বলছি মামা, নাকি থাপ্পড় খাওয়ানোর চিন্তা ভাবনা? আর আমি সত্যি বলছি। আর মেয়েটাকে দেখে কি মনে হয় যে থাপ্পড় মারবে? মেয়েটা অনেক নরম। তাড়াতাড়ি যা, মেয়েটা চলে যাচ্ছে, দৌড় লাগা সারা। ওকে মামা, যাইতেছি। 10 সেকেন্ড দাঁড়া, মনে মনে দোয়া করে নেই একটু। আরে আমরা তো আছি না, তুই যা। ওকে গেলাম, তোদের ভরসায় 1 2 3 গেলাম। এই বলে আবির দৌড়ে মেয়েটার সামনে চলে গেল। এদিকে রানা আর রাজ তো হেসে গড়াগড়ি খাচ্ছে, কারণ মেয়েটাকে দেখে মনে হচ্ছে কমসে কম 2-4টা তো খাবেই। এই জন্যই আবিরকে পাঠালো। রাজ আর রানা তাকিয়ে রইল আবিরের গাল কখন লাল হয়। রাজ আর রানা তাকিয়ে দেখছে আবির মেয়েটার সামনে গিয়ে কি যেন বলছে। এমন সময় মেয়েটা রেগে ঠাস ঠাস করে 2টা বসিয়ে দিল আবিরের গালে। আরও একটা মারতে যাবে আবির, মেয়েটার কাছ থেকে ভোদর। এটা দেখে তো রানা আর রাজ মাটিতে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা। তারপর আবির গালে হাত দিয়ে চলে এলো রাজ আর রানার কাছে। আবিরকে দেখে রানা আর রাজ তাদের হাসি থামিয়ে আবিরের দিকে তাকালো, গালে পুরো 5 আঙ্গুল। তখন আবির বলল, কাজটা ঠিক করলি না মামা, তোদের আমি দেখে নিমু। আরে আমাদের পরে দেখিস, ওই যে সামনে তাকিয়ে দেখ, ওই মেয়েটা আসছে আর তার সাথে একটা ছেলে। মেয়েটার বয়ফ্রেন্ড হবে হয়তো। এই রে খাইছে বজ্জাত উগান্ডার কাইল্লা বেডি। আর তোদের আমি পরে দেখে নিমু, আগে নিজের জান বাঁচাই। পালা আবির পালা। এটা বলেই আবির দিল ভোদর। রাজ আর রানা সেখানে দাঁড়িয়ে আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে যে যার বাসায় চলে গেল। রাজ বাসায় এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ল। রাজের ঘুম ভাঙল বুকে কিছু ভারী অনুভব হওয়ায়। রাজ ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখে নাদিয়া তার বুকের উপর শুয়ে আছে। এটা দেখে রাজ মুহূর্তের মধ্যেই রেগে গেল। সাথে সাথে নাদিয়াকে লাথি দিয়ে বিছানা থেকে ফেলে দিল আর চিৎকার করে নিহা আর তার আম্মুকে ডাকতে লাগলো। এদিকে লাথি খেয়ে নিচে পড়ে যেতেই নাদিয়া লাফিয়ে উঠল। কয়েক সেকেন্ডের মধ্যেই নিহা আর তার আম্মু চলে এলো রাজের রুমে। রাজের রুমে সে তাকিয়ে দেখে রাজ রেগে আছে আর তার পাশে নাদিয়া দাঁড়িয়ে আছে। তখন রাজ রেগে গিয়ে বলল, এই মেয়েটা আমাদের বাসায় কেন? বুঝতেছি না, এই মেয়েটার কি কোনো বাসা নাই নাকি? আমাদের বাসায় মানে আমার বেস্ট ফ্রেন্ড আমার বাসায় থাকতেই পারে। তোর বেস্ট ফ্রেন্ড আমার রুমে কেন? নেক্সট টাইম আমার রুমের আশেপাশে যেন না দেখি, দেখলে কিন্তু খারাপ কিছু হয়ে যাবে। খারাপ কিছু হয়ে যাবে মানে? বিয়ের আগেই কি সব কিছু করে ফেলবে? তোর মতো মেয়েকে বিয়ে? তোর মতো মেয়ে না কখনো কারো ভালো প্রেমিকা হওয়ার যোগ্যতা রাখে, না কারো বউ। রুম থেকে বের হ ফার্স্ট। বের হব না, কি করব? এটা শুনতেই রাজ আরও চরম লেভেলে রেগে গেল। হাতের কাছে থাকা ফুলদানিটা সাথে সাথে দেয়ালে ছুঁড়ে মারল। সাথে সাথে ফুলদানিটা ভেঙে চুরমার হয়ে গেল। তখন রাজ রেগে বলল, এখনও দাঁড়িয়ে থাকার সাহস কি করে হয় আপনার? নিহা, তোর বান্ধবীকে নিয়ে রুম থেকে বের হ, নাহলে কিন্তু আমি এই বাসা থেকে বেরিয়ে যাব। রাজের চিৎকার দিয়ে কথাগুলো বলল। রাজের চিৎকার শুনে রাজের আম্মু সহ নিহা ও নাদিয়া কেঁপে উঠল। রাজের চিৎকার শুনে নিহা নাদিয়াকে নিয়ে রাজের রুম থেকে বেরিয়ে গেল, সাথে রাজের আম্মু। তারপর রাজ ফ্রেশ হয়ে নিচে নেমে আসে। তাকিয়ে দেখে নাদিয়া আর নিহা সাথে তার আম্মু গল্প করছে। রাজ কিছু না বলে বাসা থেকে বেরিয়ে পড়ে। রাজ 3 রাস্তার মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে আর ভাবছে, এই মেয়েটা আমাদের বাসায় পড়ে আছে কেন? আর আম্মুর বা কোনো কিছু বলছে না কেন? আসলে মেয়েটার উদ্দেশ্য কি? না, এভাবে চলতে দেওয়া যাবে না, এর একটা বিহিত করতেই হবে। রাজ এসব আনমনে ভাবছে আর সিগারেট খাচ্ছে। কিছুক্ষণ পর আবির আর রানা আসে। রানা রাজকে গভীরভাবে চিন্তা করতে দেখে বলল, কিরে এত কি ভাবছিস? আর বলিস না মামা, শালার কোনো জায়গায় শান্তি নাই। এই নাদিয়া মেয়েটা কোনোভাবে আমার পিছু ছাড়ছে না, মাথা পুরো গরম হয়ে যায় ওরে দেখলে। আব্বে ধুর, এসব ধুলোবালি তো গায়ে পড়বেই, তাই বলে কি তুই ধুলোবালির দিকে তাকিয়ে থাকবি?
দেখবি ধুলোবালি একসময় ঝরে পড়ে যাবে। হ্যাঁ, তবে মনে হচ্ছে না এভাবে সরবে। তবে হয়তো জানে না আমার মন থেকে একবার উঠে গেলে সামনে এসে থাক। আর বললাম না, বুঝে নে। বুঝে নিলাম। মামা চল, কোথায়? আমার রাশিয়ান সার্ভার। তোর রাশিয়ান সাভার মানে বুঝলাম না। আব্বে চল না, গেলে দেখতে পারবি। আচ্ছা ঠিক আছে, চল। তারপর আবির রানা আর রাজকে নিয়ে চলে এলো মহিলা কলেজের সামনে। কলেজ ছুটি দেওয়ায় মেয়ের অভাব নাই। আবির তো হা করে একটার পর একটা দিকে তাকিয়ে আছে। এই হচ্ছে আবিরের রাশিয়ান সার্ভার। আবিরের রাশিয়ান সার্ভার দেখে রাজ দিল একটা লাথি। এটা দেখে রানাও আর বাকি থাকে কেন, রানাও দিল এক লাথি। লাথি খেয়ে আবির বলল, আরে মামা, মারতেছিস কেন? তোদের রাশিয়ান সার্ভারে নিয়ে আইলাম আর তোরা। তো রাশিয়ান সার্ভার আমি বের করতেছি। এই বলে রানার রাজ আরও একটা ঝক মেরে নিল। তখন আবির বলল, আমার ভুল, তোদের হইছে রাশিয়ান সার্ভার এনে। চল এখান থেকে। তারপর রানা, আবির আর রাজ চলে এলো সেখান থেকে। তারপর ঘোরাঘুরি আড্ডা দিতে দিতে বেজে গেল প্রায় 12টা। এদিকে রাজের আম্মু এখনও অপেক্ষা করছে রাজের জন্য। সবাই ঘুমিয়ে গেছে। আসলে তারা আমাদের যতই বকা দিক, মারুক, রাগ করুক, কিন্তু দিন শেষে তারাই আমাদের প্রকৃতভাবে ভালোবাসে। কাছে থাকলে হয়তো আমরা সেটা বুঝতে পারি না, কিন্তু বাসা থেকে বের হয়ে দেখবেন স্বার্থ কাকে বলে। স্বার্থ ছাড়া বাবা মা ছাড়া কেউ পাশে থাকে না। প্রতিটি মুহূর্তে বাবা মায়ের ভালোবাসা অনুভব করতে পারবেন। এদিকে রাজের আম্মু একের পর এক ফোন দিচ্ছে, কিন্তু রাজ ফোন ধরছে না। অনেক চিন্তা হচ্ছে রাজের আম্মুর। তখন নিহা তার রুম থেকে বের হয়ে বলল, কি হলো আম্মু, এখনো ঘুমাওনি? রাজ তো এখনো এলো না, আর ফোনটাও ধরছে না। তোমার কি মনে হয় ও ফোন ধরে তোমার চিন্তা কমাবে? আর না ও তোমার ফোন ধরবে না ইচ্ছে করেই তোমার চিন্তা বাড়ানোর জন্য? ও কখনোই চাইবে না তোমার চিন্তা একটু কমুক। এই তুই চুপ কর, যা রুমে গিয়ে ঘুমা। এত হিংসা কেন তোর ওর সাথে? যা, আমি আবার কই হিংসে করলাম? আসলেই ভালো কথা বললেই দোষ। নিহার তার আম্মু কথা বলছে, এমন সময় কলিং বেল বেজে উঠল। নিহা গিয়ে দরজা খুলে দিল। তাকিয়ে দেখে রাজ। তখন নিহা বলল, তোমার গুণধর ছেলে আইছে, ভালো করে খাওয়াও যাও। এই তুই চুপ কর, আমাদের বিষয় আমরা বুঝবো, তুই যা এখান থেকে। ঠিক আছে যাচ্ছি। নাদিয়ার সাথে শুধু একবার তোর বিয়ে করিয়ে দিতে পারি, তারপর তোরে দেখবো। দিনের বেলা স্বপ্ন দেখা ভালো না। এমন খাবার দাও, ক্ষুধা পাইছে। তুই টেবিলে গিয়ে বস, আমি দিচ্ছি। তারপর নিহা চলে গেল তার রুমে। রাজ গিয়ে টেবিলে বসলো। এমন সময় নিহার রুম থেকে নাদিয়া বের হলো। নাদিয়া এসে রাজের পাশে চেয়ার টেনে বসে পড়ল। তা দেখে রাজ রেগে গিয়ে বলল, আম্মু এত রাতে এই মেয়ে খাবার টেবিলে কি করছে? দেখ রাজ, এত রাতে সিন ক্রিয়েট করিস না। তুই খাসনি বলে নাদিয়াও খায়নি। আমি কি কাউরে খেতে মানা করছি? আর তুমিও না যারা তারা আমার সাথে মেলাও। আমি খাই না তাতে ওনার কি? দেখ রাজ, একে অপরের প্রতি সম্মান ভালোবাসা না থাকলে এই অনুভূতিটা সৃষ্টি হয় না। মানুষ মাত্রই তো ভুল। নাদিয়া মা না হয় একটা ভুল করেছে, অনেক হয়েছে। এবার তুই ওকে ক্ষমা করে দে। দেখ, ও তোকে ভালোবাসে বলেই তোর জন্য না খেয়ে আছে। তোকে সত্যি অনেক ভালোবাসে। ভালোবাসা না? দূর, খাবই না। এই বলে রাজ টেবিল থেকে উঠে তার রুমে চলে গেল। পেছন থেকে তার আম্মু অনেক ডাকলেও রাজ ফিরে তাকায়নি। এটা দেখে নাদিয়া আর বসে থাকলো না। নাদিয়াও না খেয়ে উঠে চলে গেল নিহার রুমে। রাজের আম্মু কাউকে কিচ্ছু বলতে পারলো না। মুখ দিয়ে শুধু একটা কথাই বের হলো, জানি না এর শেষটা কি হবে। এটা বলে রাজের আম্মু তার রুমে গেল। এদিকে নাদিয়া নিহার রুমে গিয়ে কাঁদতে থাকে। তা দেখে নিহা বলল, কেঁদে কেঁদে নিজেকে দুর্বল করে তুলিস না, তুইও রাজের মতো শক্ত হতে শিখ। শুধু আমার জন্য ও না খেয়ে রুমে চলে গেল। আরে ও চিন্তা করতে হবে না, ও বাড়ি থেকে অনেক কিছু খেয়ে এসেছে নিশ্চয়ই। আর এখন রুমে গিয়ে সিগারেট খেয়ে ঘুমিয়ে পড়বে। তোর কথা একটাবারও চিন্তা করবে না। তুই কেন ওর জন্য কেঁদে কেঁদে নিজেকে কষ্ট দিচ্ছিস? চল কিছু খেয়ে নিবি। না, আমার খিদে নেই, আমি খাবো না। ওকে, তাহলে এখন না কেঁদে ঘুমিয়ে পড়। পরের দিন সকালে রাজ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজে চলে যায় বাইক নিয়ে। আবির, রাজ আর রানা আড্ডা দিচ্ছে ক্যাম্পাসে বসে। এমন সময় রাজের চোখ যায় নিলয়ের উপর। তখন রাজ রানাকে উদ্দেশ্য করে বলে, কি রে রানা, নিলয় এখানে কি করে? তোরে তো বলেছিলাম চট্টগ্রামে আর থাকবো না, ঢাকায় চলে এসেছে। এক্সাম শেষ করেই ও ঢাকায় চলে এসেছে, হয়তো এই কলেজে ভর্তি হয়েছে।
হবে হয়তো। তোর বাসার পাশেই থাকে। আর নাদিয়া না কি যেন মেয়েটার নাম, ওরই তো ভাই। না, দেখা হয়নি। আমাদের দিকেই তো আসছে নিলয়। ওকে তো আমি। আরে আসুক না, দেখি কি বলে। আর তুই এত গরম হচ্ছিস কেন? এটা চট্টগ্রাম না। আর ওর ভুলও বুঝতে পেরেছে। সম্পর্কটা আগের মতো নেই, শত্রুতাটাও আর নেই। দেখ, ও যদি আগের মতো আবারও বন্ধুত্ব করতে আসে, রাজি হবি না বলে দিলাম। তুই যদি ওর সাথে বন্ধুত্ব করিস তাহলে তোর আর আমার সম্পর্ক আজ থেকে শেষ। আব্বি আর রাজ আর রানা কথা বলতে বলতে নিলয় রাজের সামনে এসে হাজির। তখন রানা বলল, কিরে, এইখানে কি তোর? যা এখান থেকে। আমার রাজের সাথে কথা আছে নাদিয়ার বিষয়ে। দেখ, ও কোনো কথা বলবে না। দুই ভাই বোন মিলে কি পাইছিস ওরে? ঠিক মতো 3টা মাস ও ঘুমাতে পারেনি তোর বোনের জন্য। এখন তুই কি বলতে এসেছিস? তোর জন্য ও চট্টগ্রাম এখানে চলে এসেছে শুধুমাত্র তোর গায়ে হাত তুলবে না বলে? কিন্তু তুই তো একটা বেঈমান, কোনো কিছু না বুঝে মারতে চেয়েছিলি ওকে। তোর মতো ছেলে একসময় আমার বন্ধু ছিল, ভাবতেও ঘৃণা হয় আমার। সামান্য একটা মেয়ের জন্য তুই আমাদের সম্পর্কটা নষ্ট করেছিলি। চলে যা এখান থেকে, না হলে কিন্তু ভালো হবে না। আরে তুই চুপ করবি? হ্যাঁ নিলয়, বল কি বলবি। না রে, কিছু না, এমনি। এটা বলে নিলয় চলে গেল সেখান থেকে মন খারাপ করে। তখন রাজ বলল, এটা তুই কোনো কাজ করলি? একসময় তোমাদের বন্ধু ছিল, দেখলি মন খারাপ করে চলে গেল। আমি বুঝিয়ে বলতে পারতাম। ওর মতো বন্ধু আমাদের দরকার নাই, আর তোকে বুঝিয়ে বললেও না। চল, ক্লাসের টাইম হয়ে গেছে। চল। তারপর আবির আর রাজ ক্লাসে চলে গেল। ক্লাসে গিয়ে দেখে নিলয় একটা বেঞ্চে মন খারাপ করে বসে আছে। তারপর তারা অন্য একটা বেঞ্চে বসে পড়ল। তারপর একে একে সব ক্লাস শেষ করলো। রাজ ক্লাস শেষ করে বাইকে বাসায় চলে এলো। কলিং বেল চাপ দিতেই নাদিয়া এসে দরজা খুলে দিল। এটা দেখে রাজ কিছু বলল না। রাজ সোজা সিঁড়ি বেয়ে উপরে চলে এলো তার রুমে। নাদিয়াও রাজের পিছু পিছু এসেছে রাজের রুম অবধি। রাজ রুমে ঢুকে দরজাটা লাগাতে যাবে এমন সময় নাদিয়া রুমের ভেতরে ঢুকে দরজাটা লক করে দিল। এটা দেখে রাজ রেগে গিয়ে বলল, সমস্যা কি আপনার? এভাবে দরজা আটকালেন কেন? আমার তো কোনো সমস্যা নেই, যত সমস্যা তো তোর। তোর সমস্যা আজ বের করতেছি। কি করবেন? কি রুম থেকে বের হন। তোরে ভালোবাসি বলেই এতদিন তোর অবহেলা সহ্য করেছি, কিন্তু আর না। বল, ভালোবাসবি কি না? কখনো না। তোর নাকে কিভাবে হ্যাঁ করতে হয় তা আমার ভালোভাবে জানা আছে। তোরে ভালোবাসি বলেই তোর সাথে ভালো ব্যবহার করতেছি, কিন্তু আর না। আমাকে আবার আগের মতো হতে হবে মনে হয়। এটা বলেই নাদিয়া পেছন থেকে একটা ছুরি বের করে ফল কাটার। তারপর রাজের হাত ধরে রাজের হাতের সামনে ধরে। তখন রাজ বলল, পাগল হয়ে গেছেন নাকি আপনি? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। তোর ভালোবাসা আর অভিমান দুটোই আমাকে পাগল বানিয়ে দিয়েছে। বল, ভালোবাসবি কি না? সম্পর্ক আগের মতো ঠিক করবি কি না? যতই চেষ্টা করো না কেন, সম্পর্ক আর কখনোই ঠিক হবে না। কারণ আমি দুষ্টুমি সহ্য করি, কিন্তু বেইমানি আর অপমান না। আর ভালোবাসা সেটা তো আর সম্ভবই না। মানুষকে চান্স আমি একবারই দেই, দ্বিতীয়বার না। রাজ কথাগুলো বলেই নাদিয়া রাজের হাতে ছুরি দিয়ে একটা টান দিল। সাথে সাথে রাজের হাত কেটে রক্ত পড়তে লাগলো। রাজ এক হাত দিয়ে হাত চেপে ধরে বলল,